T3T4 কমে গেলে হাইপোথাইরয়েডিজম, T3T4 বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম। এটা হলো আত্মবাক্য হিসেবে আপনি মনে রাখেন একদম ভিতরে। এই T3T4 কমে যাওয়ার সাথে সাথে TSH বেড়ে যাবে, কারণ TSH এর কাজ কি? TSH এর মেইন কাজ হচ্ছে T3T4 সিক্রেশন বাড়ানো। তো T3T4 যেহেতু কমে গেছে, TSH বেড়ে যাবে, এর নাম হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এখন TSH বাড়তেছে, তারপরেও T3T4 বাড়ে না, বাড়তে এক সময় সে কি ক্লান্ত হয়ে যাবে না? পরে T3T4 কমে যাবে, আপনার কমার পাশাপাশি TSH টাও কমে যাবে, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। T3T4 কমলে TSH বাড়বে, এটা নরমাল। এটা বাড়তে এক সময় আর বাড়বে না বেড়ে সে কমে যাবে। কমে যাওয়াকে বলা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এইজন্য প্রাইমারি সেকেন্ডারি পার্থক্য করবেন TSH দেখে। প্রথমে হচ্ছে হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করা, দ্বিতীয় কাজ হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি ডায়াগনোসিস করা। T3T4 কমতেছে, TSH বাড়তেছে প্রাইমারি, T3T4 কমতেছে, TSH কমতেছে সেকেন্ডারি। এখন আসেন সাবক্লিনিক্যাল। T3T4 কম থাকবে, তবে লোয়ার লিমিট ক্রস করবে না, কমের দিকে থাকবে, তাই তার নাম হাইপোথাইরয়েডিজম। আবার TSH বাড়তে আপার লিমিট ক্রস করে যেতে পারে। যে কোনো একটা লেভেল, T3T4 হোক বা TSH হোক, যে কোনো একটা লেভেল নরমালের মধ্যে থাকবে, আরেকটা লিমিট ক্রস করবে, ফলে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে না। তিনটা কথা, যে কোনো এক দিক দিয়ে আপার লিমিট বা লোয়ার লিমিট ক্রস করবে, T3T4 কমে যাবে, নিচের দিকে নামবে, কিন্তু বর্ডারলাইন ক্রস করবে না। TSH বাড়তে পারে, তাহলে বর্ডারলাইন ক্রস করলো, আবার ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে না, একে বলে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। একই রকম আসি হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। T3T4 বাড়ছে, তার নাম হাইপারথাইরয়েডিজম। T3T4 কমছে, তার নাম হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, T3T4 বাড়ছে, ফলে TSH কমে যাবে, যেহেতু তার পরিমাণ বেড়ে গেছে, TSH এর কোনো কাজ নাই। T3T4 বাড়ছে, TSH কমবে, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। T3T4 বাড়ছে, TSH বাড়ছে, তার নাম সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। T3T4 বাড়ছে, TSH কমছে, T3T4 বাড়লেও আপার লিমিট ক্রস করে নাই, মানে 5.5 ক্রস করে নাই, কিন্তু TSH টা কমতে লোয়ার লিমিট ক্রস করে গেছে বা আনডিটেক্টেবল হয়েছে, এখনো পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে নাই, একে বলে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। বুঝতে পারছেন? তাইলে একটা ছন্দ দিয়ে 6টা ডায়াগনোসিস আমরা করে ফেললাম। তার পাশাপাশি আরো 2টা ডায়াগনোসিস আমরা বলেছিলাম, সিক ইউথাইরয়েডিজম, এর আরেকটা নাম হচ্ছে নন থাইরয়েড ইলনেস। তাহলে একটা নাম দিয়ে 2টা ডিজিজ পড়ে গেলাম, মোট 8টা ডিজিজ। দেখেন এটার মধ্যে আমাদের সুন্দর করে এই 4টা পড়া হয়ে গেল। সিক ইউথাইরয়েডিজম বা নন থাইরয়েড ইলনেস, তার একটা নাম হচ্ছে এমিডারন থেরাপি। মানে এমিডারন নামক ড্রাগটা যদি কোনো পেশেন্টকে দেওয়া হয়, তাহলেও বডিতে T4 টা কনভার্ট হয়ে T3 হবে না। T3 কনভার্সন না হলে T3 পরিমাণ কমে যাবে, T4 এর পরিমাণ বেড়ে যাবে, TSH কমে যাবে। ফলে TSH এসে যেহেতু কমে গেছে, T4 এর পরিমাণটা পরবর্তীতে কমে যাবে, মানে সবগুলা কমবে, কেবল সিক ইউথাইরয়েডিজম। সমস্যাটা যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের না, তাই থাইরয়েড গ্ল্যান্ড নরমাল থাকে, একে বলে ইউথাইরয়েডিজম। সমস্যা যেহেতু অন্য কিছু, তাই তাকে বলে সিক ইউথাইরয়েডিজম। ঠিক আছে? কি সহজে হয়ে গেল বলা, কাপড় না অতটুকু বলা। এই জন্য পরীক্ষা হলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যতগুলো প্রশ্ন আসে, আমার সাথে দেখা হয়েছে, তারা সব পেরে যায়, সব পেয়েছে, দেশে তারা এসেছে, সব প্রশ্ন উত্তর গুলো তার কাছে মাথা নত করে, এবং সে প্রশ্ন দিকে তাকিয়ে একটা ক্রুড় হাসি দেয়। প্রশ্ন হয়ে উঠে অসহায়, আপনি হয়ে উঠেন মহা সহায়। আমরা যাই এই সহায় এবং অসহায়ের গল্প নিয়ে আমাদের টপিক হাইপোথাইরয়েডিজম। দেখেন হাইপোথাইরয়েডিজমের সব কথা আমরা বলে এসেছি, সব কথা আমরা আপনাকে জানিয়ে দিয়েছি। চমৎকার করে আমরা যে তথ্যগুলো আপনাকে দিব হাইপোথাইরয়েডিজমের মধ্যে তার কজ, হাইপোথাইরয়েডিজমের কজ গুলো আমরা শুধুমাত্র পেজ নাম্বার 32 দেখেন বক্সের মধ্যে কজেস অফ হাইপোথাইরয়েডিজম ট্রিপল স্টার। হাইপোথাইরয়েডিজমের কজের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে অটোইমিউন, অটোইমিউনের মধ্যে কজ হচ্ছে হাশিমোটোর মোস্ট কমন। স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম হতে পারে, গ্রেভ ডিজিজ উইথ TSH রিসেপ্টর অ্যান্টিবডি। আপনার প্রশ্ন আসতে পারে গ্রেভস তো হাইপারথাইরয়েডিজমে, পিওর গ্রেভস হাইপারথাইরয়েডিজমে, কিন্তু গ্রেভ ডিজিজ উইথ TSH রিসেপ্টর অ্যান্টিবডি, মানে TSH কাজ করে তো থাইরয়েড গ্ল্যান্ডের উপর, তার বিরুদ্ধে অ্যান্টিবডি হলে TSH কাজ করতে পারবে না। ফলে TSH কাজ করতে না পারলে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরের সিক্রেশন বেরোবে না। তাহলে তার নাম গ্রেভ ডিজিজ কেন হলো? মনে রাখবেন, থাইরয়েড হরমোনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইলে, থাইরয়েড হরমোনের বিরুদ্ধে, থাইরয়েড হরমোনের যে কোনো কিছুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলে তার নাম হচ্ছে গ্রেভ ডিজিজ। ঠিক আছে? এরপরে আয়াক্টোজেনিক কজ আছে ইনফিনিটি স্টার।
রেডিয়েশন দিয়ে গ্ল্যান্ড আপনি পুরাই ফেলছেন, সার্জারি করে গ্ল্যান্ড আপনি কেটে ফেলছেন, তো হাইপোথাইরয়েডিজম হবে না। আপনি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়েছেন, রোগীটা ড্রাগ খাইছে, খাইতে খাইতে সে ফলো আপে আসলো না, না আসলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ খেয়ে হাইপার থেকে প্রথমে ইউ হবে, ইউ থেকে তারপরে হাইপো হবে। আমাদের প্ল্যান কি থাকে, হাইপারথাইরয়েডিজম পেশেন্ট পাইলে তাকে ড্রাগ দিয়ে তাকে ইউথাইরয়েড করা, ইউথাইরয়েড অবস্থা সার্জারি করে গ্ল্যান্ডটা কেটে ফেলা। কিন্তু এই রোগীটার সেই অবস্থা ডেভেলপ করে নাই, সে আসে নাই আপনার কাছে, নিজে নিজে উনি নিজের চিকিৎসা চালিয়েছেন, তখন হাইপার থেকে ইউ হয়েছে, ইউ অবস্থা থেকে হাইপো হয়ে গেছে। তো ড্রাগস গুলোর নাম আমরা জানি, বলেন কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল, এমিডোরেড এবং লিথিয়াম, এই পাঁচটা ড্রাগ। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, এখানে সাবএকিউট থাইরয়েডাইটিস আর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, এই দুটো কন্ডিশনে পেশেন্টের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোন সিক্রেশন হয়। প্রথমে হাইপারথাইরয়েডিজম ফিচার থাকে, যেহেতু গ্ল্যান্ডের মধ্যে ইনফ্লামেশন হয়ে ফাংশনাল এসা হয়, ফলে পরবর্তীতে এক সপ্তাহ পরে গ্ল্যান্ডের হরমোন আর থাকে না। এই ওষুধটা 3 থেকে 4 সপ্তাহ স্থায়ী হয়। তো ফার্স্ট উইকে হাইপারথাইরয়েডিজম থাকলেও সেকেন্ড থার্ড উইকে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম থাকে, কারণ গ্ল্যান্ডের ভিতরে সিক্রেশন আর নাই, ফাংশনাল এসা হয়ে সারা শরীরের মধ্যে থাইরয়েড হরমোন কমে যায়, তাই হাইপোথাইরয়েডিজম ফিচার ডেভেলপ করে। এই দুইটা কন্ডিশন হাইপারথাইরয়েডিজম নিয়ে আসে, হাইপোথাইরয়েডিজম নিয়ে ফেরত যায়। ঠিক আছে, এরপরে আমরা আসি আমাদের পরবর্তী কথা, ফিচার্স মেটাবো, এগুলো আমাদের মানে প্রয়োজন নেই, আমাদের চলে আসতে হবে পেজ নাম্বার 33, ক্রেটিনিজম। ক্রেটিনিজমের পাশে লেখেন হাবলু মার্কা বাচ্চা। বাচ্চা যদি হাবলু মার্কা হয় তার নাম হচ্ছে ক্রেটিনিজম। তার কজ গুলো দেখেন, কজ গুলো সব মায়ের কজ, মানে পিতারা যেমন বলে তোমার ছেলে তোমার মেয়ে এটা করছে সেটা করছে, এইটা হলো তার গ্রাউন্ড বা অরিজিন। কারণ কি, কারণ হচ্ছে সন্তানেরা পিতার কাছ থেকে শুধুমাত্র XY বা ছেলে হওয়ার বৈশিষ্ট্য লাভ করে, আর অল্প কিছু জেনেটিক বৈশিষ্ট্য লাভ করে, যেটা শুধুমাত্র থাকে আপনার নিউক্লিয়াসের মধ্যে, আর বাকি সকল স্পার্মের যে নিউক্লিয়াসটা থাকে সেখান থেকে পায়, আর বাকি সকল বৈশিষ্ট্য সে মায়ের কাছ থেকে পায়। কারণ মায়ের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মায়ের সকল কিছু সে পায়। আপনার স্পার্ম থেকে শুধুমাত্র তো মস্তকটা কাল্লাটা গিয়া ভিতরে ঢুকে, নেকটাও ভিতরে ঢুকতে দেয় না, মানে কোনো মতে সে ভিতরে ঢুকে, কচিমচি করে ভিতরে ঢুকে, নিউক্লিয়াসের পাশে গিয়ে সে কাচুমাচু করে সে দাঁড়িয়ে থাকে, নেকটা বাইরে, গলার মধ্যে ফার্স্ট লাইটকে বাইরে পড়ে থর থর কেঁপে সে পড়ে যায়, ঝরে যায়। মাথা যখন ভিতরে ঢুকে ম্যাডাম নিউক্লিয়াসের পাশে বসে, ম্যাডামের সে কি রাগত চোখ, সে কি চাহনি, এমব্রায়ো, এত কিছু সে আয়োজন করে নিয়ে বসে আছে, সেই আয়োজনে বাগদা বাজাতে যায় হচ্ছে এই নিউক্লিয়াস, স্পার্ম নিউক্লিয়াস বা স্পার্মের হেডটা। যাওয়ার পর তাকে সে আয়োজনে মহা সমারোহে তাকে সাধারণ অভ্যর্থনা জানানো হয়। পৃথিবীর নিয়ম এটা। দেখবেন বিদেশ থেকে কেউ খালি হাত এবং পা, আর হাতে একটা সুটকেস, একটা লুঙ্গি, দুটা পাঞ্জাবি, একটা গেঞ্জি নিয়ে চলে আসে এক জায়গায়, চলে গিয়ে সেখানে বড় আপনার বসবাস করে, বংশ বিস্তার করে, সেখানে বিশাল রাজত্ব কায়েম করে নেয় আপনার। তারপর কিছুদিন পরে এখান থেকে চলে যায়, আরেক ঘাটে যায়, এই জন্য নাম দিয়েছে এক ঘাটেতে রান্দি বাড়ি, আরেক ঘাটে খাই মোদের সুখের সীমানায়। তো এই যে ব্যাপারগুলো বংশ পরম্পরায় বংশ চলে আসছে, এই ব্যাপারগুলোর জন্য এই ক্রেটিনিজম শব্দটা আপনাদের সামনে বললাম। এভাবে ফান করে বলেছি কিছু কথা, কারোর সাথে কারোর সম্পর্ক নেই, সবকিছু আপনার ক্রেটিনিজমের ব্যাপারটা ম্যাটারনাল অরিজিন, ফিটাল আপনার আপনার বর্ণ হইতে পারে, তবে ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি, ফিটাল থাইরয়েড ডিজেনেসিস, ইনভার্নাল অফ মেটাবলিজম, ম্যাটারনাল অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি যদি থাকে, এগুলা কারণে এই ক্রেটিনিজম ডেভেলপ করতে পারে। এখন এই পেশেন্টটার পেজ নাম্বার 34 এ আসেন। বুড়া বয়সে যদি তার এই সমস্যা হয় তখন তাকে বলে মিক্সিডেমা। তাহলে বুড়া বয়সে যদি বোকাশোকা থাকে তাকে আমরা বলি বকলু, আর বাচ্চা বয়সে বোকাশোকা থাকলে তাকে আমরা বলি হাবলু। তাহলে বকলু মার্কা অ্যাডাল্ট আর হাবলু মার্কা বাবু, একে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের সিভিয়ার কন্ডিশন। তো মিক্সিডেমার পেশেন্ট একটা মেডিকেল ইমার্জেন্সি, এই পেশেন্টের হাইপোথাইরমিয়া হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আমরা খালি মনে রাখবো ক্রেটিনিজম আর মিক্সিডেমার পার্থক্যটা পড়লে চলবে, খুব বেশি মানে আলোচনা নাই। আমরা রাখবো হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিস পেজ নাম্বার 36, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিস পেজ নাম্বার 36। শুধুমাত্র কজ মুখস্থ করবো, ভিতরে ডিজিজের ভিতরে আমাদের ঢোকার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, শুধুমাত্র কজ মুখস্থ করবো, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিসের কজ, অনলি কজ, আর কিচ্ছু পড়ার এখানে প্রয়োজন নেই। হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিস দেখেন, মোস্ট কমন কজ হচ্ছে গ্রেভস ডিজিজ, শুধু পিওর গ্রেভস, তারপরে মাল্টিনোডুলার গয়টার, তারপরে সলিটারি থাইরয়েড অ্যাডেনোমা, তারপরে হচ্ছে আপনার থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস মানে সাবএকিউট, আর একটা হচ্ছে পোস্টপার্টাম।
এই যে নামগুলো এইগুলো আমাদের মোস্ট কমন কজ থাইরয়েডাইটিসের মধ্যে আমরা বলেছিলাম আপনার প্রথমে হাইপারথাইরয়েডিজম ফিচার নিয়ে রোগীটা আসে, তারপরে হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করে, হাইপারথাইরয়েডিজম নিয়ে আসে, পরে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। আমরা যাব এরপরে গ্রেভ ডিজিজ সম্পর্কে অল্প কয়েকটা কথা আমরা জানবো। প্রথম প্যারাটা ডেফিনিশনটা পড়বে, এটা একটা অটোইমিউন থাইরয়েড ডিসঅর্ডার, যার কারণে টিএসএইচ রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি হতে পারে, অথবা T3 T4 হরমোন যে জায়গায় কাজ করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি হতে পারে। ফলে বডিতে T3 T4 এর পরিমাণ বাড়তে থাকবে, তার তো কাজ করতে পারবে না। পরিমাণ বাড়তে বাড়তে বডির সকল ক্যাটাবলিজম ইফেক্ট হবে। বডিকে ভেঙে দিলে ভাঙা ফ্র্যাগমেন্ট গুলো জমা হবে চোখের পিছনে জমা হয়ে চোখটা বাইরের দিকে বের করে দিবে, তার নাম মিউকোপলিস্যাকারাইড জমা হবে চোখের পিছনে, চোখটা বাইরের দিকে চলে আসবে, তার নাম কি প্রোপটোসিস। বলে গ্রেভস অপথ্যালমোপ্যাথি। তো এটা কাদের বেশি হয়? ফিমেলদের বেশি হয়, গ্রেভ ডিজিজটা ফিমেলদের বেশি হয়। ঠিক আছে, তো ক্লিনিক্যাল ফিচার গয়টার এক্সোপথ্যালমাস, তারপরে রিট্রাকশন অফ আপার আইলিড, কর্নিয়াল আলসারেশন, ডিপ্লোপিয়া। এক্সোপথ্যালমিয়া যখন হবে তখন কর্নিয়াটা বাইরের দিকে বের হয়ে থাকবে, ড্রাই হয়ে যাবে, ভিজুয়াল একুইটি লস হবে, পেপিলোডিমা থাকবে, ভিটিলিগো থাকবে, পেশেন্টের ডিজিটাল ক্লাবিং থাকতে পারে এবং প্রিটিবিয়াল মিক্সিডেমা থাকতে পারে। ইনভেস্টিগেশন T3 T4 টিএসএস করে করব আর রেডিও আইডিন আপটেক টেস্ট করব। ইউথাইরয়েড স্টেটে নিয়ে পেশেন্টকে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে ইউথাইরয়েড করব। ইউথাইরয়েড স্টেটে নেওয়ার পর পেশেন্টকে সার্জিক্যাল রিমুভাল করব এবং প্রয়োজনে পেশেন্টকে রেডিয়েশন দিয়ে পুরাই দিব। তারপরে লাইফ লং অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব। T3 TF T4 এর বিরুদ্ধে অ্যান্টিবডি হতে পারে, তারপরে থাইরয়েড পারঅক্সিডেজের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকতে পারে, থাইরোগ্লোবুলিনের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকতে পারে, সবগুলো থাকতে পারে। তবে গ্রেভ ডিজিজে সকল অ্যান্টিবডি থাকতে পারে, অটোইমিউন হাইপোথাইরয়েডিজমে সকল অ্যান্টিবডি থাকতে পারে, আবার নরমাল পপুলেশনে কিছু অ্যান্টিবডি থাকতে পারে, আর ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসে কিছু অ্যান্টিবডি থাকতে পারে। ঠিক আছে, এই পেশেন্টগুলোর হাইপো এবং হাইপোথাইরয়েডিজমের ডিফারেন্সের মধ্যে ডেভিডসন থেকে আমরা একটা চার্ট নিয়েছি, পেজ নাম্বার 38। এটা আপনার যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবেন তাদের জন্য লাগবে, যারা সার্জারি বা অন্য ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবেন তাদের জন্য প্রয়োজন নেই। ঠিক আছে, পেজ নাম্বার 39 শুধু মেডিসিন ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য লাগবে। সার্জারি ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, বেসিক প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টির জন্য এইটা এই পেজ নাম্বার 39 প্রয়োজন নেই। ঠিক আছে, পেজ নাম্বার 39 থাইরয়েড অক্সিডোসিস হলে কি কি ফাইন্ডিং পাবো? অতিরিক্ত কিছু এনজাইম বাড়বে লিভারে, বিলিরুবিন বাড়বে, কারণ থাইরয়েড হরমোনগুলো এগুলোতে ইনফিলট্রেট করবে এবং তার ডিসফাংশন করবে, সেটা গ্লাইকোসিডিয়া করতে পারে। আর হাইপোথাইরয়েডিজমে ফ্যাটি সাবস্টেন্সগুলো জমা হয় বেশি বেশি, ফ্যাটি সাবস্টেন্সগুলো জমা হয়ে পেশেন্টের সেরাম কিছু এনজাইম বাড়বে, লিভারের এনজাইমগুলো হাইপারকোলেস্টেমিয়া হবে, এনিমিয়া হবে। কেন হবে? কারণ থাইরয়েড হরমোন বডিতে ইলেকট্রোপয়েটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, ইলেকট্রোপয়েটিক ফ্যাক্টর বডিতে নাই, তাই এনিমিয়া হবে। আর নর্মোক্রমিক নর্মোসাইটিক এনিমিয়া, হাইপোনেট্রিমিয়া হবে, কারণ ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হয়। ঠিক আছে, তো আমরা আসি পেজ নম্বর 40, হরমোনস অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। চমৎকার একটা গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের পাশেই থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের সাইজটা দেখেন 6/4 মিলিমিটার ইন সাইজ, তার ওভাল শেপেড, 0.5 সেন্টিমিটার ইন সাইজ, ইয়েলোইশ কালার, ওয়েট হচ্ছে 50 সেন্টিমিটার। প্রত্যেকটা গ্ল্যান্ডের ওয়েট 50 মিলিগ্রাম, এত ছোট পিচ্ছি। ব্লাড এবং নার্ভ সাপ্লাই থাইরয়েড গ্ল্যান্ডের মতো, সংখ্যা 4টা, আপার দুটো ডেভেলপ করে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ, আর লোয়ার টু ডেভেলপ করে থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ। হাফ লাইফ হচ্ছে 20 মিনিটের কম, এবং এর চিপ সেল থাকে কিছু, অক্সিপিল সেল থাকে কিছু। চিপ সেল থেকে এই প্যারাথাইরয়েড হরমোন সিনথেসিস এবং রিলিজ হয়। এখান থেকে আমাদের পড়াশোনার যে টপিকটুকু একদম নিচে 40 নম্বর পেজে, টাইপস অফ হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারির কজগুলো দেখেন তার নিচে লেখা আছে, সিঙ্গেল এডেনোমা, মাল্টিপল এডেনোমা, নোডুলার হাইপারপ্লাসিয়া, তারপরে কার্সিনোমা। এটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের কজ। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের কজগুলো তার পাশে নিচে লেখা আছে, ক্রনিক রেনাল ফেইলিউর, ম্যালাবজর্পশন এবং অস্টিওমেলাসিয়া। আর টারশিয়ারি, এটা কজগুলো টারশিয়ারি, নিজে নিজে অটোনোমাসলি ফাংশনিং হাইপারপ্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি আরেকটা নাম হচ্ছে অটোনোমাসলি ফাংশনিং হাইপারপ্যারাথাইরয়েডিজম, নিজে ফাংশনিং মেইনটেইন করে। তারপরে সিরাম ক্যালসিয়াম লেভেল দেখেন প্রাইমারি এবং টারশিয়ারিতে বাড়ে, আর পিটিএস তার পরিমাণটা কোনো সাবপ্রেশন নরমাল থাকে। আর সেকেন্ডারিতে দেখেন ক্যালসিয়াম লেভেল কমে যায় আর প্যারাথাইরয়েড লেভেল বেড়ে যায়, কারণ ক্যালসিয়াম লেভেল কমে গেলে প্যারাথাইরয়েড হরমোন তো বাড়বেই। ঠিক আছে, পেজ নাম্বার 41 আসলে পড়ার প্রয়োজন নেই আপনাদের জন্য, কারণ নিচে যে ছকটা, এই ছকের মধ্যে আমরা সবকিছু উল্লেখ করে দিয়েছি। পেজ নম্বর 42 তে একটু আসেন, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের ডিস্ট্রিবিউশনটা, উপরে যে ছকটা আছে একটা স্টার দিবেন, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের ডিস্ট্রিবিউশন।
পেজ নাম্বার 42 দেখেন পেজ নাম্বার 42 ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস ডিস্ট্রিবিউশনটা। এখন 42 ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা একটা স্টার দেন, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস একটা স্টার। আমাদের সারাদিনে 800 মিলিগ্রাম ক্যালসিয়াম আমরা নেই, এর মাঝে আউটপুট 800 মিলিগ্রামই হয়, ইউরিন দিয়ে 200 যায় আর 600 যায় হচ্ছে স্টুল দিয়ে, ঠিক আছে। এরপর আসেন 43 নম্বর পেজ, ক্যালসিয়াম আমাদের বডিতে কিভাবে মেইনটেইন থাকে, প্যারাথাইরয়েড হরমোন কি করে, 125 ডাইহাইড্রোক্সিক্যালসিফেরল কি করে, ক্যালসিটোনিন কি করে, ইনফিনিটি স্টার। এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আপনি আনসার করবেন। এখন প্যারাথাইরয়েড হরমোন বোনের উপর কাজ করে, কিডনির উপর কাজ করে, ইন্টেস্টাইনের উপর কাজ করে। 125 ডাইহাইড্রোক্সিক্যালসিফেরল তিনটার উপরে কাজ করে, কিন্তু ক্যালসিটোনিন ইন্টেস্টাইনের উপর কোনো কাজ করে না। তো ক্যালসিটোনিনের পাশে লিখে রাখেন ইট হ্যাজ নো অ্যাকশন অন ইন্টেস্টাইন, ইট হ্যাজ নো অ্যাকশন অন ইন্টেস্টাইন, ঠিক আছে। এরপর নিচে আসেন আরো কিছু হরমোন আছে যারা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে হেল্প করে। গ্লুকোকর্টিকয়েড ক্যালসিয়াম লেভেল কমায়, গ্রোথ হরমোন ক্যালসিয়াম লেভেল বাড়ায়, থাইরয়েড হরমোন হাইপারক্যালসিমিয়া করে, হাইপারক্যালসিউরিয়া করে, দুটাই করে সে। ইস্ট্রোজেন অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে, ইনসুলিন ক্যালসিয়াম লেভেল কমায়। পরীক্ষার প্রশ্ন আসছিল ক্যালসিয়াম লেভেল কারা কমায়, তাহলে ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়, গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল ক্যালসিয়াম কমায়, তারপরে ইনসুলিন ক্যালসিয়াম কমায়। আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আই মানে ইনসুলিন, সি মানে কর্টিসল আর সি মানে ক্যালসিটোনিন, মনে থাকবে আইসিসি, এরা ক্যালসিয়াম লেভেল বডিতে কমায়, ঠিক আছে। এটা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের একটা চিত্র, ক্যালসিয়াম কমবে, ফসফেট কমছে। তারপরে কোলিক্যালসিফেরল থেকে কিভাবে আপনার অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি3 তৈরি হয় সেই একটা ফিগার দেখানো হয়েছে। এখানে আমরা আপনারা পড়েছেন ছোটবেলায়। এখানে 1 আলফা হাইড্রোক্সিলেজের ভূমিকাটা অসীম। দেখেন 7 কোলিক্যালসিফেরল থেকে 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হলো, এখান থেকে 125 হয়েছে কিভাবে, কিডনি থেকে 1 আলফা হাইড্রোক্সিলেজ নামক এনজাইম এই 1 আলফা দিছে বলে এই কাজটা হয়েছে। কিডনি থেকে 1 আলফা হাইড্রোক্সিলেজ নামক একটা এনজাইম বের হয়, এখানে দেয় বলে এই যে 25 থেকে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল হয়েছে, বুঝতে পারছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। কিডনির পাশে লেখা রাখেন 1 আলফা হাইড্রোক্সিলেজ, ঠিক আছে। তো প্যারাথাইরয়েডেক্টমি করে ফেলে কি সমস্যা হবে, ক্যালসিয়াম লেভেল আস্তে আস্তে কমতে থাকবে, নিউরোমাসকুলার হাইপারএক্সাইটেবিলিটি হবে, এগুলো আমাদের প্রয়োজন নেই পরীক্ষার জন্য। আপনি আসেন ইফেক্টস অফ লো আয়োনাইজড ক্যালসিয়াম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইমপেয়ার্ড ব্লাড ক্লটিং হবে নিম্ন কোন ফ্যাক্টরের কারণে, ক্যালসিয়াম দিলে ফলস, ক্যালসিয়াম আয়ন দিলে ট্রু, ক্যালসিয়াম দিলে ফলস, ক্যালসিয়াম আয়ন দিলে ট্রু, ঠিক আছে। আর বাচ্চাদের হবে রিকেটস, এডাল্টদের হবে অস্টিওম্যালাসিয়া। রিকেটস ছোট একটা নাম, বাচ্চাদের হবে ছোটদের হবে, আর অস্টিওম্যালাসিয়া অনেক বড় নাম, এডাল্টদের হবে, এডাল্ট তো বড়। হাইপোপ্যারাথাইরয়েডিজমের কজ শুধু পড়বেন, প্যারাথাইরয়েডিজমের কজ বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির কারণে হয়, বা থাইরয়েড গ্ল্যান্ড কাটতে গিয়ে প্যারাথাইরয়েড কেটে ফেলে। তার ফিচার কি, টিটেনাস, টিটানি হবে, এপিলেপসি হবে, সাইকোসিস, মাসল ক্রাম্প। হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার নিউরোমাসকুলার কি কি হয়, টিটানি, এপিলেপসি, প্যারাস্থেসিয়া, মায়োপ্যাথি, কার্ডিওভাস্কুলার হাইপোটেনশন, ইসিজি তে কিউটি প্রবলেম হয়, সাইকোসিস, ক্যাটারাক্ট, বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন, পেপিলোডিমা। হাইপোক্যালসিমিয়ার কজটা ইনফিনিটি স্টার। অ্যালবুমিন কম থাকলে হাইপোক্যালসিমিয়া হতে পারে, অ্যালকালোসিস থাকলে হাইপোক্যালসিমিয়া হতে পারে। পেজ নাম্বার আপনি পাবেন 46 এর মধ্যে, 46, পেজ নাম্বার 46। তারপরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ফেলিওর, তারপরে অ্যাকিউট প্যানক্রিয়াটিস, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এগুলো তো হতে পারে। মনে রাখবেন হাইপারক্যালসিমিয়া হলে অ্যাকিউট প্যানক্রিয়াটিস হয়, আর অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কমপ্লিকেশন হিসেবে ক্যালসিয়াম কমে যায়। ক্যালসিয়াম বাড়লে অ্যাকিউট প্যানক্রিয়াটিস হবে, আর অ্যাকিউট প্যানক্রিয়াটিস হওয়ার পর ক্যালসিয়াম কমবে। তাই হাইপারক্যালসিমিয়া ইজ এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটিস, বাট হাইপোক্যালসিমিয়া ইজ এ কমপ্লিকেশন। মনে থাকবে। টিটানি, টিটানি আসলে বাচ্চাদের মূলত হয়, টিটানি বাচ্চাদের ইন চিলড্রেন কার্বোভেটাল স্পাজম স্টাইডার হবে, কনভালশন হতে পারে, কিন্তু অ্যাডাল্টদের এরকম টিপিক্যাল ফিচার আসলে হয় না। অ্যাডাল্টদের অত বেশি টিপিক্যাল ফিচার, টিংলিং হতে পারে, পেইনফুল কার্বোভেটাল স্পাজম হতে পারে, স্টাইডার হতে পারে, কিন্তু আপনার অ্যাডাল্টে খুব কম হয়, একটু মানে অত বেশি হয় না। ল্যাটেন্ট টিটানিতে আমরা ট্রাউসিয়াসান, ভস্টেক্সান পাই। ট্রাউসিয়াসান কি জিনিস, বিপি মেশিন দ্বারা আমরা 3 মিনিট ধরে রাখবো সিস্টোলিক ব্লাড প্রেসারের উপরে, আমরা ব্রাকিয়াল আর্টারিকে আমরা ব্লক করব, করার পর 3 মিনিট দেওয়ার পর দেখবো ইন্ডেক্স আপনার এই বুড়ো আঙুল যেটা আছে আপনার ফার্স্ট যে আপনার মেটাকার্পাল, এটা বাঁকা হয়ে ফ্লেক্সড হয়ে যাবে, ফ্লেক্সড হয়ে
আপনার লিটল ফিঙ্গারের উপর একটা পড়বে, একে বলে কার্পোরাল স্পাজম। আর বস্টেক সাইড ফেশিয়াল নার্ভের রুট বেলে বরাবর যদি টাচ করি অ্যাঙ্গেল অফ দ্য মাউথটা সেম সাইডে ডেভিয়েশন হবে, তাকে বলে বস্টেক সাইড। ঠিক আছে, এর বেশি কিছু পড়ার প্রয়োজন নাই। এখান থেকে রেগুলেটর বোন রিমডেলিং এটা জরুরি না, আপনার মেডিসিন ফ্যাকাল্টি যারা পরীক্ষা দেবে তাদের জন্য জরুরি। অ্যাড্রেনাল মেডুলা, তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এন্ডোক্রাইন ফিজিওলজিতে। আমরা আপনাকে বলেছিলাম যে সবার আগে থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে পড়াশোনা শুরু করবেন, এরপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা পড়বেন। এই সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যা আপনি সেকেন্ড অপশনে পড়বেন। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে একাধিক প্রশ্ন সাধারণত আসে, একটি প্রশ্ন তো আপনি পাবেনই, একাধিক প্রশ্ন আনসার করতে হতে পারে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। ক্লিনিক্যাল মিলিয়ে আরো বেশি প্রশ্ন আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসবে। তখন চলুন আমরা দেখি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যানাটমি আমাদের কি বলে। তার সাইজটা 50 মিলিমিটার, 30 মিলিমিটার বাই 10 মিলিমিটার। রাইট সাইডেড অ্যাড্রেনাল গ্ল্যান্ড ট্রায়াঙ্গুলার আর লেফট সাইডে হচ্ছে সেমিলুনার। 10 ভাগের 9 ভাগ হচ্ছে কর্টেক্স যা মেসোডার্ম থেকে ডিরাইভড, আর 1 ভাগ হচ্ছে মেডুলা যা নিউরাল ক্রেস্ট থেকে ডিরাইভড। তো এই কথাগুলো আমরা আবারও বলেছি। তো ব্লাড সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডল সুপ্রারেনাল আর্টারি আর ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি নামের মধ্যে ইন্টারেস্টিং আছে। সুপিরিয়রটা ব্রাঞ্চ অফ ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, মিডলটা ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এওর্টা আর ইনফেরিয়রটা ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। ভেনাস ড্রেনেজের মধ্যে একই রকম একটা ছন্দ আছে। ভেনাস ড্রেনেজ সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র সুপ্রারেনাল ভেইন আছে, তবে ভেনাস ড্রেনেজের মধ্যে প্রিডোমিনেন্ট ভেইন মেইনলি মিডল সুপ্রারেনাল ভেইন যেটা সেটা রাইট সাইডের ভেইনটা ড্রেন করে ইনফেরিয়র ভেনা কাভাতে, লেফট সাইডের যে ভেইনটা আছে ওই ভেইনটা ড্রেন করে রেনাল ভেইনকে। লেফট সাইডেরটা ড্রেন করে রেনাল ভেইনকে। যেই কথাটি না জেনে পরীক্ষার হলে যা বোকামি হবে তার নাম হচ্ছে পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল। অ্যাড্রেনাল যে কর্টেক্সের হরমোন আছে কর্টিসল, তার পারমিসিভ অ্যাকশন, অর্থাৎ এই কাজটা সে নিজে নিজে করে না, তার সামনে সে সাই দেয়, অন্যকে দিয়ে করায়, মানে এটাকে তার সামনে ঘটে, সে সেখানে উপস্থিত থাকে। কি গ্লুকাগন এবং ক্যাটাকোলামাইনের ক্যালোরিজেনিক অ্যাকশনে এই কর্টিসলের উপস্থিতি প্রয়োজন হয়। লাইপোলাইসিস, ভেসোকনস্ট্রিকশন এবং ব্রঙ্কোডাইলেশন অ্যাকশন প্রডিউস বাই ক্যাটাকোলামাইন্স রিকোয়ার্ড কর্টিসল, কর্টিসলের প্রয়োজন হয়। এখন আসেন আমরা যাই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হরমোন আছে, পেজ নাম্বার 49, প্রিন্সিপাল অ্যাড্রেনাল স্টেরয়েড। প্রিন্সিপাল অ্যাড্রেনাল স্টেরয়েড ইনফিনিটি স্টার, মানে অ্যাড্রেনাল স্টেরয়েড হরমোনগুলো কারা, পরীক্ষা প্রশ্ন আসে নিম্নের কারা কারা স্টেরয়েড হরমোন অথবা নিম্নের কার কার কোলেস্টেরল নিউক্লিয়াস আছে। নিম্নের কোন কোন হরমোনের কোলেস্টেরল নিউক্লিয়াস আছে এটা বলে শুধু হরমোনগুলো আনসার হবে, আর নিম্নের কার কার কোলেস্টেরল নিউক্লিয়াস আছে সেটা বললে কোলেস্টেরল নিউক্লিয়াস যুক্ত অন্য পদার্থ আনসার হবে। প্রথমে আসি আমরা মিনারেলোকর্টিকয়েড, পেজ নাম্বার 51। মিনারেলোকর্টিকয়েড, পেজ নাম্বার 51। মিনারেলোকর্টিকয়েড বলতে মূলত অ্যালডোস্টেরনকে বোঝায়। অ্যালডোস্টেরনের ফাংশন কি? ফাংশন হচ্ছে সোডিয়াম, ক্লোরিন এবং ওয়াটার রিটেনশন করে, পটাশিয়াম এবং হাইড্রোজেনকে সে বের করে দেয়। পটাশিয়াম এবং হাইড্রোজেনকে বের করে দেয়। এই জন্য মিনারেলোকর্টিকয়েড থাকলে বা অ্যালডোস্টেরন থাকলে সোডিয়াম, ক্লোরিন এবং ওয়াটার রিটেনশন হবে, বডিতে এর পরিমাণ বাড়বে, পটাশিয়াম কমে যাবে, হাইড্রোজেন কমে যাবে। সোডিয়াম, ক্লোরিন এবং ওয়াটার তার বন্ধু, আর পটাশিয়াম এবং হাইড্রোজেন তার শত্রু। বন্ধু তুমি, শত্রু তুমি। দেখেন তার ইফেক্ট গুলো, রেনাল ইফেক্ট, সার্কুলেটরি ইফেক্ট, সোয়াট গ্ল্যান্ড ইফেক্ট অন জিআইটি, সবগুলোর মূল কাজ হচ্ছে তার সোডিয়াম, ক্লোরিন এবং ওয়াটারকে রিটেন করা, পটাশিয়াম এবং হাইড্রোজেনকে বের করে দেয়া। নিচে আসেন ডিফারেন্ট স্ট্রেসফুল কন্ডিশন আমাদের বডিতে কি কি আছে। ডিফারেন্ট স্ট্রেসফুল কন্ডিশন আমাদের বডিতে কি কি আছে দেখেন, ট্রমা, ইনফেকশন, cold or heat, intense burn, surgery, starvation। এই ছয়টা কন্ডিশনকে আমাদের গাইডন সাহেব স্ট্রেসফুল কন্ডিশন বলে উল্লেখ করেছেন। অ্যালোস্টেরন সিক্রেশন রেগুলেশন, মোস্ট পটেন্ট রেগুলেশন হচ্ছে সিরাম পটাশিয়াম স্ট্যাটাস। পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায়, রেনিন, এনজিওটেনসিন, অ্যালোস্টেরন সিস্টেম অ্যাক্টিভিটি মাধ্যমে আমাদের বডিতে এই অ্যালোস্টেরন সিক্রেশনটা বেড়ে যায়। এছাড়া পরবর্তী পৃষ্ঠায় দেখেন আমাদের সুন্দর করে ছোট্ট করে দুটো লাইন লেখা আছে এবিসি অফ বায়োকেমিস্ট্রির জাস্ট উপরে, যে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন এবং এসিটিএইচ এর মিনিমাম রোল আছে, অল্প সামান্য রোল। মূলত চারটা রেগুলেটরি মেকানিজম, একটা হচ্ছে হাইপারক্যালিমিয়া, একটা হচ্ছে রেনিন, এনজিওটেনসিন, অ্যালোস্টেরন সিস্টেম, আর একটা হচ্ছে আপনার আমাদের বডিতে সোডিয়াম কনসেন্ট্রেশন কম আর এসিটিএইচ, এরা রেগুলেশন করে। এছাড়া 8টা কন্ডিশন আছে, এরা অ্যালোস্টেরন সিক্রেশন লেভেলকে কন্ডিশন দ্যাট ইনক্রিজ অ্যালোস্টেরন সিক্রেশন, 8টা কন্ডিশন। এর মধ্যে প্রথম চারটাতে অ্যালডোস্টেরনের সাথে সাথে কর্টিসল বাড়ে, পরের চারটাতে কর্টিসল বাড়ে না।
প্রথমটা কি সার্জারি, অ্যাংজাইটি, ফিজিক্যাল ট্রমা, হেমোরেজ, এতে অ্যালডোস্টেরন বাড়বে, কর্টিসল বাড়বে। পরে যে চারটা হাই পটাশিয়াম ইনটেক, লো সোডিয়াম ইনটেক, কনস্ট্রিকশন অফ ইনফেরিয়র ভেনা কেভা, তারপরে স্ট্যান্ডিং, এইসব কন্ডিশনে শুধু অ্যালডোস্টেরন বাড়বে কিন্তু কর্টিসল বাড়বে না। কথাটা বুঝতে পারছেন এই বক্সটাকে, এই ছকটাকে? তারপরে চলে আসেন পরবর্তী পেজ, মিনারেলোকর্টিকয়েড সরি গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডের যে পরের পেজটা আছে খুব ভালো করে খেয়াল করেন, এটা ইনফিনিটি স্টার। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আপনি যে পড়াশোনাটা প্রথম কথা লিখবেন, গ্লুকোকর্টিকয়েড একটা ক্যাটাবলিক হরমোন। এটা একটা ক্যাটাবলিক হরমোন, দেখেন ভালো করে, কার্বোহাইড্রেটকে ভাঙে, প্রোটিনকে ভাঙে, লিপিডকে ভাঙে, মূলত হচ্ছে একটা ক্যাটাবলিক হরমোন। নিচে চলে আসেন পৃষ্ঠা নাম্বার 54 এ আমরা যাব। 54 নম্বর পেজ, পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড। এটা আমরা আগে পড়ে এসেছি। ক্যালোরিজেনিক অ্যাকশন অফ আপনার গ্লুকাগন এবং ক্যাটাকোলামাইন, লাইপোলাইসিস, প্রেসার ইফেক্ট, ব্রঙ্কোডাইলেশন অ্যাকশন অফ ক্যাটাকোলামাইন। তারপরে ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট তার আছে। ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট, সে লিম্ফোসাইটকে কমায়। আর ব্লাড সেলের উপর তার ফাংশন কি? বেল পরে পেন বাড়ে, বেল পরে পেন বাড়ে, বেল পরে পেন বাড়ে, বেল পরে পেন বাড়ে। বেজোফিল, ইওসিনোফিল লিম্ফোসাইট কমে, আর পেন পিইএন পেন বাড়ে। প্লাটিলেট, ইরিথ্রোসাইট, নিউট্রোফিল, এই তিনটা সেল তার পরিমাণ বাড়ে আর তিনটা সেলের পরিমাণ কমে। বেল পরে পেন বাড়ে, ঠিক আছে? বেল পরে পেন বাড়ে, বেল পরে আমরা বলি না বেল পরে মানে ঘন্টা পরে বা বেল পরে, আর পেন বাড়ে মানে প্লাটিলেট, ইরিথ্রোসাইট আর নিউট্রোফিল, বড় বড় সেলগুলোর সংখ্যা বাড়ে, ছোট ছোট সেলগুলোর সংখ্যা কমে। মূলত ডাব্লিউবিসি সেল, বেজোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট, যেহেতু সে লিম্ফোসাইটের পরিমাণটা কমায়, এই কারণে ইমিউনিটি সাপ্রেসের উপর তার একটা ভূমিকা আছে। এই কারণে ইমিউনিটি সাপ্রেসের উপর তার একটা ভূমিকা আছে, বুঝতে পারছেন? এরপরে দেখেন নিচে একটা ছক দেয়া আছে, এটা আমরা আগে পড়ে এসেছি, এজন্য এটা পড়া লাগবে না। চলে আসেন পেজ নম্বর 55। 55 নম্বর পেজ, 55 কুশিং সিনড্রোমের ছবিটা। কুশিং সিনড্রোমের এই ছবিটাই খুব ইম্পর্টেন্ট পেশেন্টের জন্য। এই ছবিটায় আপনি মানে সবকিছু খুঁজে পাবেন। দেখেন একটা অভিমানী একটা মহিলা বসে, গালের মধ্যে তার মানে হয়েছে, মানে প্লাজমা হয়েছে, একনি হয়েছে, সাইকোসিস আছে তার ব্রেইনে, মাথার মধ্যে দেখেন হেয়ার থিনিং, হার্সোটিজম আছে, ক্যাটারেক্ট আছে চোখের মধ্যে। তো ফেসটা দেখেন চাঁদের মতো মুখ, মুন ফেস। তারপরে পেপটিক আলসার আছে, ব্লাড প্রেশার বেশি, ব্লাড সুগার বেশি, অ্যাবডোমিনাল স্ট্রায়া, বোনস গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, তারপরে স্কিন চামড়াটা বেশি, ইজি ব্রুজিং। তো এইরকম একটা মানুষের চেহারা দেখলে আপনার যে কথাটা মনে হবে তার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। তো কুশিং সিনড্রোম আর একটা কুশিং ডিজিজ। দেখেন আমরা ক্লাসিফিকেশন বা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা একটু দেখতে চাই। এসিটিএস ডিপেন্ডেন্ট। এসিটিএস ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পিটুইটারি হতে পারে, আর একটা হচ্ছে পেক্টোবিক অ্যাসিড সিক্রেশন ফ্রম চেস্ট, মানে ব্রঙ্কোজেনিক কোনো কার্সিনোমা হলে পেক্টোবিক অ্যাসিড সিক্রেশন হয়ে এই কুশিং সিনড্রোম হতে পারে। একটা এসিটিএস নন এসিটিএস ডিপেন্ডেন্ট, মানে এটা হচ্ছে অ্যাডেনাল গ্ল্যান্ডের সমস্যা অথবা আপনার অ্যাডেনাল অ্যাডেনোমাইডেনাল কার্সিনোমা। এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট ম্যাক্রোনোডুলার হাইপারপ্লাসিয়া। আর একটা হচ্ছে হাইপার কর্টিসলিজম, বা অন্য কোথাও থেকে সে যদি স্টেরয়েড খেয়ে থাকে। তাহলে হিস্ট্রি নিয়ে আমরা 3 নম্বরটা আলাদা করতে পারি। হাইপার কর্টিসলিজম হিস্ট্রিতে বলবে আমি স্টেরয়েড খাই, বা ক্রনিক কোনো ডিজিজ আছে সে স্টেরয়েড খায়। এসিটিএস ডিপেন্ডেন্ট আর নন এসিটিএস ডিপেন্ডেন্ট, এটার জন্য আমরা পেশেন্টকে সিনাকথেন টেস্ট করতে পারি। সিনাকথেন আমরা সিনথেটিক এসিটিএস দিতে পারি। সিনথেটিক এসিটিএস দেওয়ার পর কর্টিসল লেভেল যদি বেড়ে যায় বা বডির কর্টিসল লেভেল যদি কমে যায়, সিনথেটিক এসিটিএস দিলাম, বডিতে কর্টিসল লেভেল কমে গেল। বাহির থেকে যদি কোনো পেশেন্ট স্টেরয়েড পায় বা ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, বাহির থেকে কেউ যদি স্টেরয়েড পায় তাহলে শরীরের ভিতরে স্টেরয়েড সিক্রেশনটা কমে যাবে। তাহলে শরীরের ভিতরে স্টেরয়েড সিক্রেশন কমে গেলে আমাদের বডিতে অ্যাডেনাল গ্ল্যান্ড ঠিক আছে, সমস্যা হচ্ছে অন্য কোথাও। বডির স্টেরয়েড সিক্রেশনের গ্ল্যান্ডের নাম অ্যাডেনাল গ্ল্যান্ড, বাইরে স্টেরয়েড পেলে সে তার সিক্রেশন কমাই দিবে। তাহলে এটা সমস্যা নাই। অ্যাডেনাল মেডুলা ঠিক আছে, অ্যাডেনাল কর্টেক্স ঠিক আছে, সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। তো পিটুইটারি গ্ল্যান্ড বেশি বেশি পরিমাণে এসিটিএস সিক্রেশন করে বলে আমাদের অ্যাডেনাল কর্টেক্স বেশি বেশি স্টেরয়েড সিক্রেশন করছে, কর্টিসল সিক্রেশন করছে। অর্থাৎ আমরা যদি বাহির থেকে শরীরে স্টেরয়েড পুশ করি, পুশ করার ফলে বডির নিজস্ব স্টেরয়েড কমে গেলে অ্যাডেনাল গ্ল্যান্ড নরমাল। সমস্যা হয় মাথায় না হয় বুকে, সমস্যা হয় মাথায় না হয় বুকে। এরপরে
যদি আমরা বাহির থেকে স্টেরয়েড ইনজেকশন পুশ করার পরেও একটা রোগীর শরীরের মধ্যে স্টেরয়েড লেভেল কমছে না, তার মানে অন্য কোনো জায়গা থেকে স্টেরয়েড হরমোনটা আসছে, অন্য কোনো জায়গা থেকে একটোপিক অ্যাসিটিক সিক্রেশন হচ্ছে যা এক্সেসের মধ্যে পড়ে না। অর্থাৎ কুশিং সিনড্রোমের ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন ডিফারেন্সিয়েট করার জন্য প্রথমে হিস্ট্রি নিব। হিস্ট্রি নিলে হাইপারকর্টিসলিজম আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। এরপরে আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট করতে পারি। ডেক্সামেথাসন দিলে বডির মধ্যে নিজস্ব স্টেরয়েড সিক্রেশন হবে না। নিজস্ব স্টেরয়েড সিক্রেশন না হলে অ্যাডেনাল গ্ল্যান্ড নরমাল। নিজস্ব স্টেরয়েড যদি আমরা ডেক্সামেথাসন দেওয়ার পরেও যদি দেখি কর্টিসল লেভেল অনেক বেশি, তার মানে আমাদের এক্সিসটা ঠিক নাই, অন্য কোনো জায়গা থেকে তৈরি হচ্ছে। তো আপনাদের এমডিএমএস রেসিডেন্সির জন্য যারা বেসিক প্যারাক্লিনিক্যাল ক্লিনিক্যাল সাবজেক্টে পরীক্ষা দিবেন, সার্জারিতে পরীক্ষা দিবেন, তাদের জন্য দরকার হচ্ছে এই কুশিং সিনড্রোম ক্লাসিফিকেশন বা ইটিওলজি ক্লাসিফিকেশন। এরপরে দরকার এটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করি। পরের পেজে দেখেন, পেজ 56, ডায়াগনস্টিক টুল আছে কয়েকটা। ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল আমরা করতে পারি। ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল করার পর আমাদের প্লাজমা এসিটিএস করতে পারি, তারপরে প্লাজমা কর্টিসল লেভেল করতে পারি, ডেক্সামেথাসন সাপ্রেশন করতে পারি, প্লাজমা এসিটিএস করতে পারি এবং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন টেস্ট করতে পারি। এগুলা করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করলাম তার কুশিং সিনড্রোম আছে। এরপরে কজ জানতে হবে টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট। কজ জানার জন্য হিস্ট্রি নিয়ে আমরা জেনে দেবো হাইপারকর্টিসলিজম কিনা, স্টেরয়েড বন্ধ করে দিব বা টেপারিং করবো আস্তে আস্তে। এরপরে আমরা পেশেন্টের যে আমরা ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট করতে পারি, তারপরে মাথার একটা এমআরআই করতে পারি, চেস্টের একটা এইচআরসিটি করতে পারি, অ্যাবডোমিনাল এমআরআই করতে পারি। তো প্রত্যেকটা জায়গায় তার অ্যাবনরমাল সেলগুলো খুঁজে বের করে দেবে। তারপরে পার অপারেটিভ সার্জারি করে বায়োপসি করে ডায়াগনোসিস কনফার্ম করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করতে হবে। তো আমরা যাই পরবর্তী যে কথা, হাইপো অ্যাড্রেনালিজম, পেজ নম্বর 57। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফাংশন যদি একদম কমে যায় তার নাম হচ্ছে হাইপো অ্যাড্রেনালিজম। তো হাইপো অ্যাড্রেনালিজমে এই পেশেন্টের আপনার কর্টিসল ডেফিসিয়েন্সির ফিচার পাওয়া যাবে। এই পেশেন্টের মিনারেলোকর্টিকয়েড বা আপনার অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সির ফিচার পাওয়া যাবে। এই পেশেন্টের গোনাডোড আপনার অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির ফিচার পাওয়া যাবে। কিন্তু এইগুলো সবগুলা কমে গেলে আমাদের বডিতে এসিটিএস হরমোনটা বেড়ে যায়, কারণ এসিটিএস এর কাজ হচ্ছে এই হরমোনগুলোকে সিক্রেট করানো। তাই এসিটিএস ইনক্রিজ হয়ে কিছু ফিচার পাওয়া যাবে। তাহলে আমরা দেখি এই অ্যাডেনালিজমের দুই রকম আছে, প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি কজগুলো অনেকগুলো আছে, টিউবারকুলার অ্যাডেনাইটিস, অটোইমিউন, সার্জিক্যাল অ্যাব্রেশন, এগুলো হচ্ছে সেকেন্ডারি। তখন আমরা দেখি কি কি ফিচার পাওয়া যাবে। দেখেন মেটাবলিক ফিচার্স, কর্টিসল ডেফিসিয়েন্সিতে কি কি হয়। কর্টিসল ডেফিসিয়েন্সিতে হচ্ছে ইনসুলিন সেনসিটিভিটি বেড়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হবে, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, ম্যালেজ হবে। তারপরে দেখেন আছে ফিচার্স অফ অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি। অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি কি হবে, সোডিয়াম লস হবে, বিপি কমে যাবে, সার্কুলেটরি কোলাপস হবে। তারপরে দেখেন ফিচার্স অফ এসিটিএস এক্সেস। এসিটিএস বেড়ে গিয়ে রোগীর শরীরের মধ্যে আপনার ডেভেলপ করবে, পিগমেন্টেশন হবে, ডেভেলপ হবে, হাইপার পিগমেন্টেশন, শরীরটা কালো হয়ে যাবে, বলে নেলসন সিনড্রোম। তো পেশেন্ট সার্কুলেটরি কোলাপসে যাবে, পেশেন্টের ব্লাড সুগার কমে যাবে, পেশেন্টটা কালো হয়ে যাবে। এই পেশেন্টকে প্রথমে আমরা কি দিব, ফ্লুইড দিব, তারপরে কি দিব, স্টেরয়েড দিব, তারপরে কি দিব, গ্লুকোজ দিব, অল্প ডোজে লো ডোজ গ্লুকোজ দিব। ঠিক আছে, একে বলে অ্যাড্রেনাল ক্রাইসিস। একে বলে কি, অ্যাড্রেনাল ক্রাইসিস। একে বলে কি, অ্যাড্রেনাল ক্রাইসিস। প্রাইমারি হাইপো অ্যাড্রেনালিজমকে বলা হচ্ছে এডিসন ডিজিজ বা অ্যাড্রেনাল ক্রাইসিস বা এডিসনিয়ান ক্রাইসিস। এরপরে আসেন সেকেন্ডারিটা পড়া লাগবে না, আমাদের দরকার নাই। আমরা চলে যাই একদম লাভ দিয়ে পেজ নাম্বার 59। দেখেন পেজ নাম্বার 59। দেখেন এখানে আমরা একটা সুন্দর ফাংশনস অফ এসিটিএস। এসিটিএস এর চারটা ফাংশন। অ্যাড্রেনাল কর্টেক্সের গ্রোথে সাহায্য করে, তার মধ্যে অ্যাড্রেনাল কর্টেক্সের মধ্যে জোনাল গ্লুমেরুলোসা যেটা আছে, এই জোনাল গ্লুমেরুলোসাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। স্টিমুলেশন অফ গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন, দেখেন অ্যালডোস্টেরন সিক্রেশনে তার কিন্তু কোনো ভূমিকা নাই। তারপরে মাইল্ড স্টিমুলেশন অফ অ্যাড্রেনাল এন্ড্রোজেন সিক্রেশন, তারপরে স্টিমুলেটস মেলানোসাইট এবং স্কিন পিগমেন্টেশন। আপনারা জানেন হাইপার অ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরন যদি বেশি থাকে কি হবে, সোডিয়াম ক্লোরিন ওয়াটার বেড়ে যাবে, পটাশিয়াম কমে যাবে, হাইপোক্যালেমিয়া হবে, মেটাবলিক অ্যালকালাইসিস হবে, কারণ হাইড্রোজেন কমে যাবে। এই পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই অঙ্কের মতো একদম তার বায়োকেমিক্যাল মার্কার, এটা হচ্ছে কন সিনড্রোম। হাইপার অ্যালডোস্টেরনিজমকে বলা হয় কন সিনড্রোম। এখন আসেন যদি অ্যালডোস্টেরন লেভেল কমে যায় তার নাম হচ্ছে হাইপো অ্যালডোস্টেরনিজম। হাইপো অ্যালডোস্টেরনিজম। হাইপো অ্যালডোস্টেরনিজমের
পেশেন্টের সোডিয়াম ক্লোরিনাম ওয়াটার কমে যাবে, বিপি ফল করবে, পটাশিয়াম বাড়বে এবং হাইড্রোজেন আয়ন বাড়বে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তো হাইপারঅ্যালডোস্টেরনিজম এগুলো থেকে বের হয়ে এসে আমরা চলে যাই অ্যাড্রেনাল মেডুলারি হরমোন বা অ্যাড্রেনাল মেডুলা সম্পর্কে আমরা জানবো। অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে এর 10 ভাগের 1 অংশ অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা থেকে মূলত 3টি হরমোন আসে, আপনার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের ফাংশন সব জায়গায় কনস্ট্রিকশন, শুধু পিউপিলকে ডাইলেট করে, স্কেলেটাল মাসলের ব্লাড ভেসেলকে ডাইলেট করে, তারপরে আমাদের এই সে করোনারি আর্টারি ভ্যাসোডাইলেশন করে, করোনারি আর্টারি ভ্যাসোড পিউপিল ডাইলেট করে, তারপরে স্কেলেটাল মাসলের ব্লাড ভেসেলকে ডাইলেট করে এবং করোনারি আর্টারিকে ডাইলেটেশন করে। তো এই এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিনের একটু বৈপরীত্য ফাংশন আছে হার্টের উপর। দেখেন হার্টের উপর তার ইফেক্টটা কি একটু ভালো করে খেয়াল করেন, পেজ নাম্বার 62। নরএপিনেফ্রিনের ফাংশন, নরএপিনেফ্রিন কি করে, হার্ট রেট। দেখেন আমরা এই যে লাল যে স্লাইডটা আছে, এই লাল স্লাইডটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এপিনেফ্রিন মূলত বিটা ব্লকের উপর কাজ করে আর নরএপিনেফ্রিন মূলত আলফা ব্লকের উপর, আলফা রিসেপ্টরের উপর কাজ করে। তো বিটা রিসেপ্টর থাকে হার্টে, এইজন্য হার্ট রেট সে বাড়ায়, এই এপিনেফ্রিন হার্ট রেট বাড়ায়, হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়াবে, তারপরে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে আর পালস প্রেশারটা ওয়াইড হবে। এদিক দিয়ে নরএপিনেফ্রিন কি করে, মূলত বিটা আলফা রিসেপ্টরের উপর কাজ করে। আলফা তো পেরিফেরিতে থাকে, ফলে পেরিফেরিতে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ভ্যাসোকনস্ট্রিকশনে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, তাই পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ার কারণে হার্ট রেট কমে, কার্ডিয়াক আউটপুট কমে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, ব্লাড প্রেশারটা বাড়ে, তবে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়ানোর মাধ্যমে সে ব্লাড প্রেশারটা বাড়ে। তারপরে আসেন ফিওক্রোমোসাইটোমা যে টার্মটা আছে, ফিওক্রোমোসাইটোমা, এটাতে সবকিছু বাড়ে পারক্সিসোমাল, মানে হঠাৎ করে সবকিছু বাড়ে। এই হঠাৎ করে বাড়া ব্যাপারটাকে পারক্সিসোমাল হাইপারটেনশন, পারক্সিসোমাল প্যালর, পালপিটেশন, সুটিং, হেডেক, অ্যাংজাইটি, এই পারক্সিসোমাল হঠাৎ করে বাড়ে। অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কনস্টিপেশন, ওয়েট লস আর গ্লুকোজ ইনটলারেন্স থাকবে। পেজ নাম্বার 63 দেখেন কয়েকটা পার্সেন্টেজ আছে, শুধু পার্সেন্টেজগুলো নিচে আন্ডারলাইন করবেন, পরীক্ষায় এর মধ্যে আসে, পরীক্ষায় এগুলো আসে স্পেশালি। আমরা চলে যাব প্যানক্রিয়াস নামক যে টপিকটা আছে 64 নম্বর পেজ, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা একাধিক প্রশ্ন আসতে পারে। প্যানক্রিয়াসের কিছু অ্যানাটমি পড়বেন, নাম্বার 1-2 লেভেলে পোস্টেড অ্যাবডোমিনাল ওয়াল এসে অবস্থিত, তার সাইজটা দেখবেন, ওয়েট তার 90 গ্রাম, হেড, নেক, বডি, টেইল আর একটা আনসিনেট প্রসেস আছে, তার ব্লাড সাপ্লাইটা ইম্পর্টেন্ট, স্প্লিনিক আর্টারি, সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিডাল আর্টারি, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিডাল আর্টারি, ভেনগুলোও তাই, নার্ভ সাপ্লাই T6 থেকে T8 আর প্যারাসিম্পথেটিক ভ্যাগাস থেকে সে সাপ্লাই পায়, ডরসাল এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড অফ ফরগার থেকে সে ডেভেলপ করে। তো প্যানক্রিয়াটিক হরমোনগুলো আলফা, বিটা, গামা, ডেল্টা আর একটা হচ্ছে এফ সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে। এইটা একটা স্টার দেন কোন কোন জায়গা থেকে কি কি হরমোন আসে। ইনসুলিন সম্পর্কে কয়েকটা কথা, তার অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 51টা, এইজন্য তাকে বলা হয় পেপটাইড, পলিপেপটাইড হরমোন। আলফা চেনে আছে, বিটা চেনে আছে, আলফা চেনে থাকে 21টা অ্যামিনো অ্যাসিড, বিটা চেনে থাকে 20-30টা অ্যামিনো অ্যাসিড। সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সে আসে, তার নাম হয় প্রি প্রো ইনসুলিন, এরপরে প্রো ইনসুলিন, এরপরে সে ইনসুলিন হিসেবে হয়। তার সাথে সাথে একটা করে সি পেপটাইড নামক একটা সাবস্টেন্স রিলিজ করে, সি পেপটাইড। এই সি পেপটাইড প্রতিটা ইনসুলিনের সাথে একটা করে রিলিজ হয়, তাই সি পেপটাইডের সংখ্যার উপর ভিত্তি করে বোঝা যায় টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। সি পেপটাইডের সংখ্যা যদি অনেক কম থাকে তাহলে বুঝতে হয় টাইপ 1 ডায়াবেটিস, কারণ বডি ইনসুলিন সিক্রেট করতে পারছে না। আর সি পেপটাইডের সংখ্যা যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে টাইপ 2 ডায়াবেটিস, কারণ ইনসুলিনকে আমরা মেজার করতে পারি না, বডিতে প্রচুর পরিমাণে ইনসুলিন রিলিজ হচ্ছে কিন্তু বডিতে ইনসুলিন কাজ করছে না, টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আমরা দেখো পেজ নাম্বার 65, দেখেন 65 নাম্বার পেজে এই ইয়ারতে ইনসুলিনের আপনার চেহারাটা দেখেন, সি পেপটাইডের চেহারাটা দেখেন এখানে। তারপরে আসেন 65 নাম্বার পেজ, তার ইনসুলিনের কাজ, এডিপোজ টিস্যুর উপর ইনসুলিনের কাজ, এটা ইনফিনিটি স্টার, এডিপোজ টিস্যুর উপর ইনসুলিনের কাজ। দেখেন ইনহিবিশন অফ হরমোন সেনসিটিভ লাইপেজ, হরমোন সেনসিটিভ লাইপেজকে সে ইনহিবিট করে আর লিপোপ্রোটিন লাইপেজকে সে অ্যাক্টিভ করে। তো লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভ করে একটা ইম্পর্টেন্ট কাজ, হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনহিবিট করে একটা ইম্পর্টেন্ট কাজ। এটা মনে রাখার পর বাকিটা বলে গেলেও আমি কষ্ট পাবো না। পেজ নাম্বার 66 এ আমরা একটু আসবো, ইনসুলিন ইনসেনসিটিভ সেলগুলো ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার ইনসুলিন ইনসেনসিটিভ সেলগুলো। এর আগে একটা দেখতে পারেন প্রিন্সিপাল অ্যাকশনস অফ ইনসুলিন, মিনিটসে কি করে, ইন্টারমিডিয়েট অ্যাকশন মানে সেকেন্ডসে কি করে, মিনিটসে কি করে এবং আওয়ার্স এর মধ্যে সে কি ফাংশন করে। তবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিন ইনসেনসিটিভ সেলগুলো।
মাথা থেকে নিচে নেমে আসবে। মাথার মধ্যে আছে নিউরন, চোখের মধ্যে আছে কর্নিয়া এবং লেন্স। তারপরে হার্টের মধ্যে আছে আরবিসি এবং প্লাটিলেট। দেখেন আরবিসি এবং ডাব্লিউবিসি, আরবিসি এবং ডাব্লিউবিসি। তারপরে একটু নিচে নামেন, আছে আমাদের লিভার, হেপাটোসাইট, বাম পাশে আছে প্যানক্রিয়াস, বিটা সেল, ইন্টেস্টাইন, এন্টারোসাইট। তারপরে নিচে নামেন, কিডনির মধ্যে আছে রেনাল টিউবুলার সেল, তার নিচে ফিমেলের ক্ষেত্রে আছে প্লাসেন্টা। বুঝতে পারছেন? এই যে আপনার এই সিরিয়াল গুলা দেখবেন এমনি মুখস্থ থাকবে। আমি অনেকবার চেষ্টা করছি মুখস্থ করার, মুখস্থ হয় না, পরে সিরিয়াল করে মনে রাখছি উপর থেকে নিচে, আমাদের এটা সবসময় মনে থাকে, যে কোনো সময় আমি আনসার করতে পারি। তারপরে সাবস্টেন্স উইথ ইনসুলিন অ্যাক্টিভিটি একবার রিডিং দিতে পারেন, খুব বেশি জরুরি নয়। আমরা যাব পরের পেজ নম্বর 68 এ। এর মাঝখানে আর কিছু পড়া লাগবে না, বাকিগুলো আপনি না পড়লেও আপনি কভার করতে পারবেন পুরোটাই। পেজ নাম্বার 68। ইনসুলিনের মেটাবলিক অ্যাকশন আমরা বলে ফেলেছি আগে, এখানে লাগবে না। হাইপারগ্লাইসেমিয়া কেন হয়, হাইপোগ্লাইসেমিয়া কেন হয়, আমরা সেগুলো যাচ্ছি না। পেজ নাম্বার 68 আমরা আসি। দেখেন হরমোনস দ্যাট কাউন্টারঅ্যাক্ট দ্য ফাংশন অফ ইনসুলিন, ইনফিনিটি স্টার। সবার আগে দেখেন লেখা আছে তার ভাই গ্লুকাগন, কর্টিসল, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন। এরপরে আসেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনসুলিন সিক্রেশন, ইনফিনিটি স্টার। তিনটা স্টার দেয়া আছে, আপনি হাইলাইট করুন এবং ইনফিনিটি স্টার দেন। এরপরে আসেন গ্লুকাগন। গ্লুকাগনের নিচে লেখেন ছোট করে, ইট ইজ এ ক্যাটাবলিক হরমোন। সবকিছু ইনসুলিনের উল্টা, সবকিছু ইনসুলিনের উল্টা। ইট ইজ এ ক্যাটাবলিক হরমোন, সবকিছু ইনসুলিনের উল্টা। ইনসুলিন যা করে তার উল্টা কাজ হচ্ছে গ্লুকাগনের কাজ। তারপরে পেজ নাম্বার 70 তে একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার ইন ম্যামালস এর কথা লেখা আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না রেসিডেন্সির জন্য। আপনারা চলে আসেন 71 নাম্বার পেজ, ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে আমরা কিছু কথা জানবো। তার টাইপ, ডায়াবেটিস মেলিটাসের টাইপটা খুব ইম্পর্টেন্ট। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের প্রকারগুলো দেখেন, এখানে আমরা 7টা পয়েন্ট দিয়েছি, ডেভিডসন থেকে নিয়েছি আপনাদের জন্য। এটা আপনারা একবার পড়বেন, রিডিং দিবেন। টাইপ 1 ডায়াবেটিস ইমিউন মেডিয়েটেড, আর টাইপ 2 ডায়াবেটিসটা হয় আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এর মধ্যে অনেকগুলো ফিচার আছে, জেনেটিক ডিফেক্ট থাকতে পারে, জেনেটিক ডিফেক্ট, ইনসুলিন অ্যাকশনের জেনেটিক ডিফেক্ট থাকতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাকশন ডিজিজের থাকতে পারে, ফাইব্রোক্যালসিমিক প্যানক্রিয়াটিক ডায়াবেটিস মেলিটাস। তারপরে সবার নিচের দিকে দেখেন লেখা আছে ডিডমোর সিনড্রোম। ডিডমোর কথার মানে হচ্ছে উলফ্রাম সিনড্রোম, আর ডিডমোরের পুরোরূপে দেয়া আছে সবার নিচে, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, অপটিক অ্যাট্রফি আর সেন্সরি নিউরাল ডিফনেস। ঠিক আছে? তো এটা পরীক্ষায় আসে, হোয়াট ইজ উলফ্রাম সিনড্রোম, এইভাবে আসে। তারপরে আমরা পেজ নাম্বার 73 তে চলে যাব। 73 নাম্বার পেজ, 73 নাম্বার পেজে মেটাবলিক সিনড্রোম, ফিচার্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোমের 5টা জিনিস আপনি মনে রাখবেন। একটা প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এসেনশিয়াল হাইপারটেনশন। তো সেন্ট্রাল ওবেসিটি থাকলে তার ডিসলিপিডিমিয়া পাবেন না, সেন্ট্রাল ওবেসিটি থাকলে তার মাইক্রো অ্যালবুমিনুরিয়া পাবেন। এই 5টা কন্ডিশন, সেন্ট্রাল ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, ডিসলিপিডিমিয়া, মাইক্রো অ্যালবুমিনুরিয়া আর এসেনশিয়াল হাইপারটেনশন, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এর সাথে কিছু কমপ্লিকেশন নিয়ে একটা 10টা পয়েন্টের একটা টার্ম দিয়েছে, এই জন্য কি বলা হয় সিনড্রোম অফ এক্স। এই এক্স মানে হচ্ছে 10, এখান থেকে আসে সিনড্রোম অফ এক্স। ডায়াবেটিসের কমপ্লিকেশন, একিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন, তিনটা স্টার দেন। একিউট কমপ্লিকেশন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া থেকে হাইপারগ্লাইসেমিক স্টেট হতে পারে, তারপরে ডিকে হতে পারে। আর ক্রনিক কমপ্লিকেশন মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার, ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার পরীক্ষা আসার মতো। সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়াটা পরীক্ষায় মাঝে মাঝে রসিয়ে কষিয়ে আসে। হাইপারগ্লাইসেমিয়ার সিমটম, হাইপারগ্লাইসেমিয়ার সিমটমটা আপনি নিজে প্র্যাকটিক্যালি জানার জন্য আপনি পড়বেন। আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে এরকম সিমটম নিয়ে অনেকেই ভুগছে। আমার কাছে আমার ফ্রেন্ডের আম্মু আসছে, তার গলা শুকায় যায় এবং মুখে দুর্গন্ধ হয়। তো আমি ওনার অনেকগুলো প্রেসক্রিপশন দেখেছি, ওরাল এন্ড ডেন্টাল সার্জনদের কাছে গিয়েছেন উনি, তারা তাকে মেডিকেশন দিয়েছেন, কিন্তু ওনার মানে উন্নতি হচ্ছে না। আমি ওনাকে ওজিটিটি করতে দিয়েছিলাম, অনেকদিন পরে আমাকে করে রিপোর্ট দিয়েছে। প্রতিদিন সকালবেলা আমাকে ফোন দেন, ফোন দিয়ে ও আমাকে বললেন যে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আমি তো ওনাকে ওজিটিটি করতে বলেছি, উনি তো করেন না। প্রতিদিন আমি বলি একই রকম মেজাজ নিয়ে ওই রিপোর্টটা করে আমাকে জানায়, একই রকম মেজাজ দিয়ে। আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ কঠিন এই কাজটা। একই রকম মেজাজ দিয়ে আপনি রোগীকে প্রেসক্রিপশন করেছেন, রোগী আপনার প্রেসক্রিপশন ফলো করলো না, আপনার কাছে একটু মনের মধ্যে আবেগ কাজ করবে। আমার এই আবেগটা কাজ করে না, উনি ফলো করেনি, আবার একটু বুঝিয়ে শুনিয়ে ফলো করানো। আমি সেই আবেগটা মনের মধ্যে ঢুকতে দিই না, যে আমি রাগ করবো কেন, আমি ওইটা ওই জায়গায় ক্লোজ করে দিই। মনে করে আমি কাউকে প্রেসক্রিপশন করেছি, উনি আমাকে আমার
কথা শুনবেন না বা শুনবেন, যাই হোক না কেন, কেউ যদি কথা শুনেন উনি সুস্থ হন, আমি খুশি হই। কেউ কথা না শুনলেন, নির্ধারিত নিয়ম ফলো করলেন না, উনি সুস্থ হচ্ছেন না, আমি অখুশি হই না তার প্রতি, আমি এক্সপেকটেশন করি না। ফলে তাকে আবারও বুঝাই দিই, মনের মধ্যে সে একটা কাজ করে না আর কি, এই কাজটা চেষ্টা করবেন করতে, আপনি ভালো থাকবেন। তারপর আমাকে বলছে, আমি বললাম আবারও যে আপনি রিপোর্টটা করে জানেন ফাস্টিং ব্লাড সুগার স্যাম্পলটাও তার পজিটিভ আসছে, 2 আওয়ার্স আপনার 75 গ্রাম গ্লুকোজটাও পজিটিভ আসছে। পরে ওনাকে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিয়েছে, এখন উনি খুব ভালো আছেন। তো খুব একটা ডমিনেন্ট ফিচার হচ্ছে আপনার হাইপারগ্লাইসেমিয়ার ফিচার, এটা হচ্ছে আপনার পেশেন্টের থার্স্ট এবং ড্রাই মাউথ একটা ডমিনেন্ট ফিচার। পলিউরিয়া, নকচুরিয়া, তারপরে পলিডিপসিয়া, পলিফেজিয়া, এগুলো তো বলবে, ব্লারিং ভিশন, প্রায়োরিটিস ভালভা নিয়েও কেউ আসতে পারে, নৌশিয়া, হেডেক, এগুলো নিয়েও কেউ আসতে পারে। তো পেজ নাম্বার 74 হাইপোগ্লাইসেমিয়ার যে ফিচারগুলো একদম নিচে দেখেন, মোস্ট কমন সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা না পড়ে পরীক্ষা হলে দেওয়াটা বোকামি হবে। হাইপোগ্লাইসেমিয়ার ফিচার, ডায়াবেটিসের ডায়াগনোসিস অথরিটি করে করানো হয়। এটা আপনার ফাস্টিং স্যাম্পল 7 বা তার বেশি হলে ডায়াবেটিস, আর 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ 11.1 বা তার বেশি হলে ডায়াবেটিস। তো ফাস্টিং স্যাম্পল যদি 6.1 থেকে 7 এর আগে হয় বলে আইএফজি বা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ যদি 7.8 থেকে 11.1 এর মধ্যে থাকে তার নাম আইজিটি। আর 6.1 এর কম থাকলে নরমাল ফাস্টিং, 7.8 এর কম থাকলে নরমাল 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ। বুঝতে পারছেন? ডায়াগনোসিস তিনটা, নরমাল, আইজিটি, আইএফজি বা প্রি ডায়াবেটিস, আর একটা হচ্ছে ডায়াবেটিস। তো এরপরে ট্রিটমেন্ট শুরু করতে হবে HbA1c দেখে। HbA1c 10 এর কম থাকলে একরকম, 10 এর বেশি থাকলে একরকম, তবে নতুন গাইডলাইন বলছে 8.5। ভালো করে খেয়াল রাখবেন, আপনার পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট নয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখেন পরের পেজ নম্বর 76, HbA1c নরমাল হচ্ছে 5 থেকে 6.5%, 1% HbA1c ডিফারেন্স 2 মিলিমোল গ্লুকোজের ডিফারেন্স ইকুইভ্যালেন্ট। আর 2 মিলিমোল গ্লুকোজ মানে 36 মিলিগ্রাম পার ডেসিলিটার অফ গ্লুকোজ, ঠিক আছে? 1 মিলিমোল মানে 18 মিলিগ্রাম পার ডেসিলিটার অফ গ্লুকোজ। তো ইম্পর্টেন্স কি আমরা জানি, HbA1c আমাদের বডিতে আপনার 3 থেকে 4 মাসের গ্লুকোজের হিসাব নিকাশ করে। আমাদের 3 থেকে 4 মাসে আমাদের বডির হিমোগ্লোবিন কতগুলো গ্লুকোজের সংস্পর্শে আসছে তার হিসাবকে বলা হচ্ছে HbA1c। ডায়াবেটিস নিউরোপ্যাথির মধ্যে আমরা একটু সামান্য পড়বো। ডায়াবেটিস নিউরোপ্যাথি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। ডায়াবেটিস নিউরোপ্যাথির মধ্যে আমরা আপনার ভিসারাল সিম্পটম গুলোর মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আর সিউডোমোটর, এই দুটো পড়বো। কার্ডিওভাস্কুলার তিনটা, কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, একটা সিউডোমোটর। দেখেন কার্ডিওভাস্কুলার ইফেক্ট কি, পোস্টারাল হাইপোটেনশন, রেস্টিং ট্যাকিকার্ডিয়া, ফিক্সড হার্ট রেট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হচ্ছে জিআইটি প্রবলেম হবে, ডিসপেজিয়া হবে, গলা ব্যথা, পেট ব্যথা মাঝে মাঝে হয়, এবং কনস্টিপেশন হয়, ডায়রিয়া হয়, সবকিছু হয়। সিউডোমোটর কি, দেখেন গাস্ট্রাইটিস সোয়েটিং, খাচ্ছেন কপাল ঘামছে। নকটার্নাল সোর্স উইদাউট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে না কিন্তু তারপর রাত্রেবেলা ঘেমে গেছে। আরেকটা হচ্ছে দেখেন এনহাইড্রোসিস, মানে পায়ের মধ্যে ফাটা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সিউডোমোটর ফিচার। এই তিনটা পড়লে যথেষ্ট। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য না, বাস্তব জীবনের জন্য। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ম্যানেজমেন্ট আপনার যাওয়ার আগে পেশেন্ট দেখবেন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করবেন। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও টোটাল প্রোটিন হিসাব করা যায় মাইক্রোঅ্যালবুমিনুরিয়ায়, তবে সবচেয়ে সহজ হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যদি 30 এর বেশি হয় পেশেন্টকে এস ইনহিবিটর দিবেন, আর অ্যাগ্রেসিভ কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর রিডাকশন করতে হবে, তা নাহলে পেশেন্ট কার্ডিওভাস্কুলার মর্বিডিটি ডেভেলপ করতে পারে। তো এখন আসি আমরা ডায়াবেটিসের একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন, ডায়াবেটিক কিটোএসিডোসিস। অনেকভাবেই আমরা পড়েছি ছোটবেলায় পড়াশোনা খুব কঠিন লাগতো এটাকে, পরে বড় হয়ে আমি পড়াশোনা করতে গিয়ে এটাকে সহজ করার চেষ্টা করেছি, যে আমার কাছে কঠিন লাগতো, অন্যদের কাছে হয়তো কঠিন লাগে, তবে আমার সামনে যিনি আছেন আপনি খুবই ব্রিলিয়েন্ট একজন পার্সন, আপনার সাথে কথা বলছি আমি। এটাকে ডিকেএ আমরা এক কথায় বলে থাকি। ডিকেএ কে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার জন্য আমরা ডিকেএ এই 3 ভাগে ভাগ করেছি। ডি মানে ডায়াবেটিস হাই, কে মানে কিটোন বডি, আর এ মানে এসিডোসিস। তো ডিকে এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ডিকে এর ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট হচ্ছে নিকাহ। এন মানে হচ্ছে নরমাল স্যালাইন, আই মানে আইভি ইনসুলিন, কে মানে পটাশিয়াম মানে ক্যালিয়াম, আর এ মানে অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস, আর এস মানে বাইকার্বনেট। আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে আসা সকল রোগীকে বাইকার্বনেট দেই না,
মেইনলি ফ্লুইড থেরাপিটাই দেই, তবে এবিজি করে যার পিএইচ 7.1 এর কম থাকে তাকে বাইকার্বনেট দেওয়ার নিয়ম আছে, ঠিক আছে। এরপরে আসেন পেজ নাম্বার 81, ম্যান সিনড্রোম। ম্যান সিনড্রোম এটাকে আমরা বলি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া বা ম্যান সিনড্রোম। তো এই ম্যান সিনড্রোমের পেশেন্ট গুলাকে মনে রাখা খুব সহজ, ম্যান 1, ম্যান 2, ম্যান 3, ম্যান 4। ম্যান 1 সিনড্রোম, ম্যান 1 সিনড্রোম মানে হচ্ছে আপনার 3P। 3P প্রথমে আসেন কপালে পিটুইটারি অ্যাডেনোমা, তারপরে আসেন গলায় প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, তারপরে আসেন বুকে, বুকে হচ্ছে আপনার প্যানক্রিয়াটিক অ্যাডেনোমা। 3P। ম্যান 2, ম্যান 2 মানে হচ্ছে 2PM, 2PM, 2P মানে প্যারাথাইরয়েড আর ফিওক্রোমোসাইটোমা, আর এম মানে হচ্ছে মেডুলারি কার্সিনোমা থাইরয়েড। ম্যান 3, ম্যান 2 সিনড্রোমের একটা বিকল্প রূপের নাম হচ্ছে ম্যান 3 সিনড্রোম। মানে ম্যান 2 এর সাথে তার কিছু কমপ্লিকেশন থাকলে, যেমন মাল্টিপল মিউকোজাল নিউরোমা, অ্যাবনরমাল ডেন্টাল এনামেল, স্কেলিটাল অ্যাবনরমালিটিস, এর ম্যান 2 এর সাথে তার কমপ্লিকেশন থাকলে প্যারাথাইরয়েড, হাইপার প্যারাথাইরয়েড থেকে আসবে আপনার স্কেলিটাল অ্যাবনরমালিটি, মারফানোয়েড হেবিটাস, ডেন্টাল এনামেলের সমস্যা হবে ক্যালসিয়ামের কারণে। এইরকম সমস্যা হলে তার নাম হচ্ছে ম্যান 3 সিনড্রোম। তো ম্যান 4, ম্যান 1 আর ম্যান 2 এর যোগফলকে বলা হয় ম্যান 4 সিনড্রোম। বুঝতে পারছেন? তাহলে ম্যান 1 আর ম্যান 2 টা কষ্ট মষ্ট করে পড়লে ম্যান 3 আর ম্যান 4 পাওয়া যায়। ম্যান 3 ম্যান 2 এর কনভার্সন, আর ম্যান 1 আর 2 এর যোগফল হচ্ছে ম্যান 4। তো শাইন ব্রাইট লাইক এ ডায়মন্ড। সো আমরা ডায়মন্ডের মতো ব্রাইট হব এবং উইল বি ব্রাইটার। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রাইমারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স অর্গান কারা, একবার রিডিং দিলেই হবে। মনে রাখবেন প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে টেস্টিস, অ্যাক্সেসরি বা সেকেন্ডারি সেক্স অর্গান হচ্ছে এপিডার্মিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট এবং পেনিস। এরপরে গনোডোট্রপিনের কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা এইগুলোতে ঢুকবো না, আমরা একটু একটা কথার মধ্যে ঢুকবো। দেখেন যে আমাদের বডিতে স্পার্মাটোজেনেসিসের যে চারটা পয়েন্ট আছে পেজ নাম্বার 83 তে, 83 নম্বর পেজে একটু আসেন। পেজ নাম্বার 83 তে স্পার্মাটোজেনেসিসের চারটা পয়েন্ট আছে। সেমিনিফারাস টিবিউলে এটা হয় টেস্টিসে, তারপরে এটা আপনার টেম্পারেচার লাগে 32 ডিগ্রি, 64 ডেজ লাগে, এবং সেই পিউবার্টি থেকে শুরু হয় স্টার্ট সেট পিউবার্টি এবং জীবনব্যাপী চলতে থাকে। একে বলে একখান চাবি মাইরা দিছে সাইরা জনম ভইরা চলতে আছে। তো স্পার্মাটোজেনেসিসে হরমোনাল রেগুলেশন কি কি আছে? আমরা তো এফএসএস এবং এলএস কে মনে করি ফিমেল হরমোন। এফএসএস মানে বলতো আমাদের এখানে ফিমেল স্টিমুলেটিং হরমোন, আর এলএস মানে বলতো লেডিস হরমোন বা লুটিনাইজিং হরমোন বা লেডিস হোস্টেল বলতো আমরা এলএস। তো এর কাজ আমাদের স্পার্মাটোজেনেসিসে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। 2 নম্বর পয়েন্টটা দেখেন, এলএস লেডিক সেলকে স্টিমুলেশন দেয়। তারপরে দেখেন পরবর্তী আমরা যদি 5 নম্বরে যাই, এফএসএস এর টেস্টোস্টেরনের উপর তার একটা ফাংশন আছে। এবং 7 নম্বর পয়েন্টে যদি যাই আমরা দেখেন, পেজ নাম্বার 84 এর 7 নম্বর পয়েন্টে দেখেন ইস্ট্রোজেন স্পার্মিওজেনেসিস একটা রোল প্লে করে এবং গ্রোথ হরমোন স্পার্মাটোগোনিয়া ফরমেশনে একটা রোল সে প্লে করে। তো আমরা পরবর্তীতে চলে যাব লেডিক সেলের ফাংশন, সার্টোডি সেলের ফাংশন এবং ফাংশনস অফ টেস্টোস্টেরন ট্রিপল স্টার, পেজ নাম্বার 85। টেস্টোস্টেরনের ফাংশনকে ট্রিপল স্টারে আমরা পড়ব। সিমেন অ্যানালাইসিসটা 2টা স্টার দেন, পেজ নাম্বার 87। সিমেন অ্যানালাইসিস 2টা স্টার দেন। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা চলে যাব ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। এর মাঝে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ফাংশনটা ইনফিনিটি স্টার। ইস্ট্রোজেনের ফাংশন অন ইউটেরাস, ব্রেস্ট, তারপরে পড়বেন 10 এবং 11, 1, 2, 10, 11 এই দুটো পয়েন্ট। ইস্ট্রোজেনের ফাংশন ইউটেরাসের উপর ফাংশন মূলত প্রলিফারেটিভ স্টেটাসে মেইনটেইন করে, আর ব্রেস্টের সে স্ট্রোমা বা ডাকটিউল টিস্যু তৈরি করে, গ্রোথ অফ ডাকটিউল সিস্টেম এবং স্ট্রোমা। তারপরে দেখেন এন্ডোক্রাইন, অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ফাংশন সে ইনহিবিট করে মূলত, এবং তার কাজ হচ্ছে সিবিএস এর উপর তার ফাংশন কোলেস্টেরল লেভেলটাকে কমায়, ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম এবং ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে, কারণ সে একটা স্টেরয়েড হরমোন। এক দিয়ে আসেন প্রোজেস্টেরনের ফাংশন, ইউটেরাসের ফাংশন সে মূলত সিক্রেটরি ফেজ মেইনটেইন করে, আর ব্রেস্টের উপর ফাংশন সে লোবিউলার সিস্টেমকে সে তৈরি করে। ঠিক আছে, এরপরে প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল সিস্টেমগুলো কি কি চেঞ্জ হয় আমাদের বডির জন্য জরুরি নয়, পরীক্ষার জন্য জরুরি নয়, আমাদের জরুরি হচ্ছে পরবর্তী টপিক পেজ নম্বর 93, হরমোনস অ্যাক্টিং অন ফিমেল ব্রেস্ট, ইনফিনিটি স্টার। ফিমেল ব্রেস্টের উপর কোন হরমোন কাজ করে? ইনফিনিটি স্টার। খুবই খুবই ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন কি করে? ডাকটিউল সিস্টেম তৈরি করে, প্রোজেস্টেরন লোবিউলার সিস্টেম তৈরি করে, প্রোলেকটিন মিল্ক প্রোডাকশন করে, অক্সিটোসিন মায়োএপিথেলিয়াল সেলের কন্ট্রাকশনের মাধ্যমে এই মিল্কটাকে বেবির মুখে এনে দেয়।
তারপর হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন, সে ল্যাক্টোজেনেসিস মানে মিল্ক তৈরি করতে সাহায্য করে। গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন, এরা সবাই আপনার ডাক্ট সিস্টেম তৈরিতে সাহায্য করে। এই 8টা হরমোনের নাম আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। ল্যাকটেশনের প্রোডাক্টিন এবং অক্সিটোসিনের কাজ, ল্যাকটেশনের মধ্যে ল্যাকটেশন তৈরি করা হচ্ছে প্রোডাক্টিন, আর অক্সিটোসিন বেবির মুখে সেই বেবি ফিড করাতে সাহায্য করে, মানে মিল্কটা বেবির মুখে এনে দেয়। তারপরে দেখেন পেজ নাম্বার 94 নম্বর পেজে প্লাসেন্টাল হরমোন আছে 4টা। এই হরমোনের ডিটেইলস পড়তে হবে। এই হরমোনের ডিটেইলসটা খুব ইম্পর্টেন্ট। প্লাসেন্টাল হরমোনের উপরে দেখেন 7টা নাম লেখা আছে, নিচে 4টা হরমোনের ডিটেইলস লেখা আছে। এই 4টা হরমোনের ডিটেইলস একটা স্টার। অক্সিটোসিন, আমরা এডিএইচ অক্সিটোসিন একসাথে পড়ার উচিত ছিল, কিন্তু অক্সিটোসিনের যেহেতু একটা আপনার রিপ্রোডাক্টিভ বেনিফিট আছে, এজন্য অক্সিটোসিনটা আমরা এখানে পড়েছি রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে। স্টিমুলাই, প্রাইমারি স্টিমুলাই, স্টিমুলেশন অফ নিপল, সেকেন্ডারি স্টিমুলাই, ইউটেরাইন এবং ভেজানাল ডিস্টেনশন আর স্ট্রেসফুল স্টিমুলাই আছে। তো ফাংশনসটা পড়লেই তার চলবে, আর কিছু পড়ার প্রয়োজন নেই। আর অক্সিটোসিনের ফাংশনের মধ্যে মিল্ক তো আপনার সে মায়োএপিথেলিয়াল সেলের কন্ট্রাকশনের মাধ্যমে মিল্কটাকে বেবির মুখে এনে দিচ্ছে। আর নন প্রেগন্যান্ট ইউটেরাসকে সে বলে প্রেগন্যান্ট হও, আর প্রেগন্যান্ট ইউটেরাসকে সে বলে তুমি প্রেগন্যান্সি খালি করো। অর্থাৎ চোরকে বলে চুরি করতে, সাধুকে বলে সজাগ থাকতে। আমরা এটাকে বলি, আমরা ছেলে ফ্রেন্ডরা বলতাম তলে তলে টেম্পো চালাও, আমরা গেলি হরতাল। তো অক্সিটোসিনের ফাংশন, তো নন প্রেগন্যান্ট ইউটেরাসকে সে স্টিমুলেশন দেয় ফর প্রেগন্যান্ট, আর প্রেগন্যান্ট ইউটেরাসকে সে স্টিমুলেশন দেয় ফান্ডাসকে কন্ট্রাকশন করে, আর আপনার মানে ইউটেরাসের যে নেক আছে সার্ভিসকে ডাইলেটেশন করে। এই ভিতরে পার্চুরেশনে সে হেল্প করে। অক্সিটোসিনের কথা এই পর্যন্তই। আমাদের পরে অত্যন্ত সুন্দর কিছু কথা হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়ার মে কজ ইনফিনিটি স্টার, অ্যামেনোরিয়ার কজ পরীক্ষায় এইটা আসে মাঝে মাঝে, রোগী অ্যামেনোরিয়া নিয়ে আসে, অ্যামেনোরিয়া নিয়ে এসে ঠিক কিছু জানে না, দেখা যায় তার মাঝে নতুন এক অস্তিত্বের জয়গান, একে বলে প্রেগন্যান্সি। এছাড়া মেনোপজ হতে পারে অ্যামেনোরিয়ার কজ, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম কজ হতে পারে, তারপরে আপনার আশারম্যান সিনড্রোমও কজ হতে পারে। তো অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি দিয়ে এটাকে থামানো যায়, তবে তার কজ জেনে সেই কজ অনুযায়ী ট্রিটমেন্ট করাটাই হচ্ছে বেস্ট উপায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা খুব ইম্পর্টেন্ট। নিচে যে 3টা পয়েন্ট আছে দেখেন, menstrual irregularity, clinical or biochemical androgen excess আর মাল্টিপল সিস্ট ইন দ্য ওভারিস, পেজ নাম্বার 98 এর মধ্যে আমরা উল্লেখ করেছি। পেজ নাম্বার 99 এ দেখেন তার কিছু ফিচার আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের। সেই ফিচারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। পিটুইটারি ডিসফাংশন, অ্যানওভুলেটরি মেনস্ট্রুয়াল সাইকেল, অ্যান্ড্রোজেন এক্সেস, ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, এই ফিচারগুলো নিয়েই মূলত প্রেজেন্ট করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সবগুলোর মেইন ট্রিটমেন্ট হচ্ছে তাকে ওয়েট লুজ করতে হবে, ওয়েট লুজ করলে এগুলা ইমপ্রুভ করে যায়। তো হাইপারপ্রোলেকটিনিমিয়া একটা ইনফিনিটি স্টার একটা বক্স কজোলজি, ফিজিওলজিক্যাল কজ আছে কিছু, দেখেন এখানে আমরা ফিজিওলজিক্যাল 8টা কজ দিয়েছি। তারপরে দেখেন কিছু ড্রাগ ইনডিউসড কজ, এই 2টা পড়লেই চলবে। ড্রাগ ইনডিউসড কজের মধ্যে ডোপামিন ডিপ্লিটিং ড্রাগ আছে, ডোপামিন অ্যান্টাগনিস্ট আছে, মানে ডোপামিনের বিরুদ্ধে যারা কাজ করে তারাই মূলত এই হাইপারপ্রোলেকটিনিমিয়া এবং পরবর্তীতে ল্যাকটেশন করার জন্য দায়ী, বা যাকে আমরা বলি গ্যালাক্টোরিয়া। তারপরে দেখেন আমাদের এই একটা এই গাইনোকোমেশিয়া একটা কজ, মানে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ইন কেস অফ মেল ইজ কল্ড গাইনোকোমেশিয়া ইনফিনিটি স্টার। গাইনোকোমেশিয়ার মেইন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল, পিউবার্টিতে প্রায় সকল ছেলেরই গাইনোকোমেশিয়া থাকে। ইডিওপ্যাথিক কজ আছে, কিছু ড্রাগ ইনডিউসড কজ আছে। ড্রাগ ইনডিউসড কজের পাশে আপনি লিখে রাখেন পেইনফুল গাইনোকোমেশিয়া, সিমিটিডিন, রিগুক্সিন, সাইপ্রোটেরন এসিটেট, স্পাইরোলেক্টন, ডাইথিলবেস্টেরল, ক্লোরপ্রোমাজিন, আর লেখেন ক্যানাবিস, এগুলাতে পেশেন্টের গাইনোকোমেশিয়া ডেভেলপ করতে পারে। তো আমি ছোটবেলায় একটা মানুষ কথা শুনতাম যে গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে। গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে, পাঞ্জা মানে কি? পাঞ্জা মানে মনে করতাম হাতের পাঞ্জা। পরে এক সময় আমি বুঝতে পারলাম যে পাঞ্জা মানে আসলে গাইনোকোমেশিয়া। তো এটা আমি শিখেছি একজন গাঞ্জাখোরের কাছ থেকে। তো গাঞ্জাখোর ইজ অলসো মাই টিচার। সো আমাদের অনেক কথা আমরা বলি বা শুনি, কিন্তু সেগুলো আমাদের অর্থ অনেকে না বুঝে বলি। গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে। তো আপনি গাইনোকোমেশিয়া ড্রাগ ইনডিউসড কজ গুলা পরীক্ষা আসবে, আপনি আনসার করবেন, আপনি নিশ্চয়ই পরীক্ষা আনসার করবেন। আপনি এটা মানে ভাবনার কিছু নাই। এই জন্য কবিগুরু বলেছেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। সেই ভালোবাসাকে সামনে নিয়ে আমরা একদম লাস্ট স্লাইড পেজ নাম্বার 101 দেখেন আমরা নিয়ে এসেছি আদার হরমোন সিক্রেটিং অর্গান। কিডনি থেকে কিছু হরমোন আসে, হার্ট থেকে কিছু আসে, পিনিয়াল গ্ল্যান্ড থেকে আসে মেলাটোনিন। এই মেলাটোনিনের কাজগুলো, এই মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ডকে যেন থার্ড আই বলা হয়, কারণ পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে আমাদের বডিতে থার্ড ভেন্ট্রিকল থেকে অ্যারেস্ট করে। এবং
ছোট কালে এটা বড় থাকে, বড় কালে এটা ছোট হয়ে যায়। এটা মূলত আমাদের গোনাডাল ফাংশনের উপর ইনহিবিটরি ইফেক্ট দেয়। তো এটা যদি ছোট থাকে আপনার গোনাডাল হরমোনের উপর, বড় থাকলে গোনাডাল ইফেক্টটা কম বেশি হয়, ফলে গোনাডের ফাংশনটা কম বিকশিত হয়। আর যখন থাকে না, আস্তে আস্তে বড় হতে থাকে মানুষ আর পিনিয়াল গ্ল্যান্ড ছোট হতে থাকে, ফলে গোনাডের উপর ইনহিবিটরি ইফেক্টটা কমতে থাকে। এই জন্য বুড়া বয়সে বিমূর্তি দেখা দেয়। অনেক মানে বই আছে বাংলায়, বুড়ো শারীরিকের ঘাড়েরও কি কি বলে সভ্যতা। তো এগুলো হচ্ছে বুড়া বয়সের বিমূর্তি। তো এই হরমোনটা হচ্ছে আপনার রাতে বাড়ে, তার সিক্রেশন বা অ্যাক্টিভিটিস দিনে কমে, এবং অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে হরমোন অ্যাক্টিভিটিস বাড়ে। তো আমাদের যে এন্ডোক্রাইন ফিজিওলজি অংশটা, এই ফিজিওলজি অংশের মধ্যে সবার আগে সবখানে আপনি থাইরয়েড গ্ল্যান্ডের সবকিছু আগে পড়বেন, তবে প্রথমে তার ওই গ্ল্যান্ডের অ্যানাটমিটা পড়ে নেবেন। পড়ার পর গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয় সেগুলো পড়বেন, ওই হরমোনগুলোর ফাংশন পড়বেন, ইলেকট্রোলাইটের উপর তার কোনো ফাংশন আছে কিনা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর তার কোনো ফাংশন আছে কিনা সেগুলো দেখে নিয়ে আপনি ওই গ্ল্যান্ডের প্যাথোলজি রিলেটেড কিছু কথাবার্তা পড়ে ওই গ্ল্যান্ডটাকে ক্লোজ করে দিয়ে ওই গ্ল্যান্ডের আপনার রেগুলেটরি ফ্যাক্টর গুলো কি কি আছে সেগুলো পড়বেন। এরপরে আপনি রিলিভেন্ট প্রশ্ন সলভ করে, আমরা প্রশ্নগুলো ভাবে দিয়েছি, গ্ল্যান্ডোলজি আলাদা আলাদা করে দিয়েছি, প্রশ্নগুলো সলভ করে নতুন গ্ল্যান্ডে যাবেন এবং একসময় দেখবেন আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে। এবং নতুন গ্ল্যান্ডে যাওয়ার আগে যদি প্রশ্ন সলভ করতে গিয়ে আপনার কাছে প্রশ্নের মধ্যে কিছু তথ্য নতুন মনে হয়, আপনি রিলিভেন্ট টপিকের মধ্যে সেটা ঢুকিয়ে নেবেন। আমরা এভাবে সেটা তৈরি করেছি যাতে আপনার সবকিছু সুন্দর একটা কমপ্লিট একটা কোর নলেজ আপনাকে দেয়া যায়। তো সেই নলেজের আলোকে আমরা আপনার জ্ঞানম থেকে তথ্য নিয়েছি, আমরা গাইডন থেকে তথ্য নিয়েছি, আমরা এবিসি অফ বায়োকেমিস্ট্রি থেকে রিলিভেন্ট তথ্য নিয়েছি আপনার জন্য, আমরা বেলিয়ান ল্যাব থেকে তথ্য নিয়েছি, আমরা ডেভিডসন্স ক্লিনিক্যাল মেডিসিন থেকে তথ্য নিয়েছি। তৈরি করেছি একটা অমূল্য উপহার তুলে দিয়েছি আপনার হাতে। সেই উপহার হাতে নিয়ে উপহার হাত থেকে ডিফিউশন প্রক্রিয়া যাবে আপনার বুকের গভীরে, বুকের গভীরে। তো সেদিন ভোরে বুকের গভীরে, আপনার বুকের গভীরে থেকে সেটা রেসিডেন্সি পরীক্ষায়, ডিপ্লোমা পরীক্ষায়, এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনার রিপ্রোডিউস হবে এবং আপনি হবেন সফল কাম। সেই আশাবাদ ব্যক্ত করে এবং সেই সাধুবাদ ব্যক্তি করে আপনাকে অভিবাদন জানিয়ে আমি ডাক্তার কামাল আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আবারও দেখা হবে যে কোনো সমস্যায়, যে কোনো সমাধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।